আসসালামু আলাইকুম। আমি তাহলে শুরু করে দিচ্ছি। কারো কোনো প্রশ্ন আছে প্রিভিয়াস ক্লাস বা কোনো কিছু নিয়ে? আচ্ছা, না থাকলে শুরু করে দিচ্ছি। তো আমি স্ট্যাটিস্টিক্স পার্টটা পুরোপুরি কভার করবো আশা করি 1 ঘন্টার মধ্যে। চেষ্টা করবো আর কি, ইনশাল্লাহ পারবো। আর ডেটা ইন্টারপ্রিটেশনের জন্য আমি জাস্ট একটা ওভারভিউ দিয়ে দিব যে কি ধরনের কোয়েশ্চেন থাকে। তো লাস্ট ইয়ার আমাদের ডেটা ইন্টারপ্রিটেশন 5 পয়েন্ট থেকে সব কোয়েশ্চেনই সলভ করা হয়েছে আর কি। তো ক্লাস শেষে আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন ডেটা ইন্টারপ্রিটেশনের। আমি এটা ওভারভিউ দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে ডেটা ইন্টারপ্রিটেশনে কি টাইপ কোয়েশ্চেন থাকে। আচ্ছা, তো আমি ছোটবেলার জিনিসপত্রগুলো একটু রিভিউ করার চেষ্টা করতেছি। ফার্স্ট অফ অল আমরা এরকম পড়তাম যে অ্যাভারেজ ইজ ইকুয়াল টু সাম ডিভাইডেড বাই নাম্বার অফ টার্মস। হ্যাশ বলতে বলেছি নাম্বার অফ টার্মস। So average is equal to sum divided by number of terms. এখান থেকে আমরা আবার এরকম কনক্লুশন ড্র করতে পারি যে average into number of terms is equal to sum. যেটাকে সংক্ষেপে এরকম করে লিখতে পারি যে a into n is equal to s. তো একটা বেসিক কোয়েশ্চেন যদি বলি, ধরেন আমাকে বললো যে একটা সেট অফ নাম্বারস, এখানে কি আছে 2 5 এরপর 5 7 8 9 and x. সো আমাকে যদি বলা হয় যে এখানকার অ্যাভারেজ 6.1, আর x এর ভ্যালু কত। সো এটা সিম্পলি আমরা কি করব, এখানে যদি লিখি যে 6.1, এখানে টার্ম আছে কয়টা? টার্ম আছে 7টা, 2 4 6 7, 7টা টার্ম আছে, ইনটু 7 is equal to 2 plus 5 plus 5 plus 7 plus 8 plus 9 plus x. So 8 9 7 5 12. So এখানে আছে 36। আমরা লিখতে পারি 42.7 is equal to আপনার 36 plus x, 36 plus x। এখান থেকে আপনি পান 6.7, x is equal to 6.7। তো এটা একটা বেসিক কোয়েশ্চেন যে আমাকে একটা সেট অফ নাম্বারস থেকে কোন একটা কোয়ান্টিটিকে আননোন রাখছে এবং অ্যাভারেজ বলে দিছে, এখান থেকে আমাকে এক্স বের করতে হবে, অথবা নাম্বার সেট অফ নাম্বারস দিয়ে দিল, এখান থেকে অ্যাভারেজ বের করতে বললো, এরকম হতে পারে। আচ্ছা, এরপর মিডিয়ান বলতে আমরা কি বুঝি? হোয়াট ইজ মিডিয়ান? মিডিয়ান মিডল মোস্ট ভ্যালু, এটা সেট অফ নাম্বারস মিডল মোস্ট ভ্যালু। কখন মিডল মোস্ট ভ্যালু? যখন আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাচ্ছি আর কি। হ্যাঁ, মিডল মোস্ট ভ্যালু কখন? যখন আমরা এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে ছোট থেকে বড় দিকে যখন সাজাচ্ছি। এখন প্র্যাকটিস যখন এনটা আপনার অড হয়, এন ইজ অড, মানে সেট অফ নাম্বারস এর কয়টা সংখ্যা আছে সেটা যদি যেটা এন দিয়ে ডিনোট করি, এন যদি হয় অড, এন ইজ অড, তাহলে আমার এই মিডিয়ানটা হবে মিডল নাম্বারটা। যদি এনটা ইভেন হয়, এন ইজ ইভেন, দেন মিডিয়ান average of two middle numbers.
মিডল নাম্বারস। আমি এটার এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি না, সবাই মোটামুটি হচ্ছে ছোটবেলায় এই জিনিসটা অনেক করে আসছি, যে কিভাবে হচ্ছে মিডিয়ান বের করতে হয়, যেটাকে আমরা বাংলায় বলা হচ্ছে মধ্যক বলতাম, গড় মধ্যক প্রচুরক। এখানে মিডিয়ান বলতে অ্যাকচুয়ালি ওই সেই মধ্যকই হচ্ছে বোঝাচ্ছে আর কি। আচ্ছা আমি আর এটা একটা একটা কোশ্চেন ছিল। হ্যাঁ ভাই, আমরা হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডার সর্টটা করি কেন? সর্টটা করি কেন? তো এখন আমি একটা টার্ম ইউজ করতেছি। এখন দেখেন অলওয়েজ হচ্ছে অ্যাভারেজ আমাকে আসলে অ্যাকচুয়াল মেসেজটা দিচ্ছে না অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বারস। তো আমাকে ধরেন আমি লিখলাম 1 2 3 4 78, তো আমাকে যদি এটাতে হচ্ছে একটা আমি বলি যে এটা অ্যাভারেজ হচ্ছে বা হচ্ছে 100 টাকা 200 টাকা 300 টাকা 2800 টাকা পর্যন্ত, মাঝখানে একটা বিশাল গ্যাপ হয়ে একজন হচ্ছে আউটলায়ার, তার 7800 টাকার মতো হচ্ছে ইনকাম। তো আমি যদি আপনাকে অ্যাভারেজটা বলি তখন আপনার একটা মিস ইন্টারপ্রিটেশন হবে, আপনি মনে করবেন যে এখানকার সব মানুষজন মোটামুটি একটা অ্যাভারেজ জীবনযাপন করে, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে ইনইকুয়ালিটিটা আপনি বুঝতে পারবেন না, যে দেখেন একটা মানুষ একাই 7800 টাকা ইনকাম করতেছে কিন্তু আর একটা মানুষ দিনে 100 টাকা ইনকাম করতেছে। তো দ্যাটস ওয়াই আমরা যখন হচ্ছে মানে এটা ডেটা অ্যানালাইসিস স্টার্ট করলাম, আমরা হচ্ছে আরো কিছু টার্মিনোলজি নিয়ে আসলাম, যেটা দিয়ে আমি হচ্ছে এই ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন সম্পর্কে আরো ভালো আইডিয়া পেতে পারি। দেন আমরা চিন্তা করলাম যে আর একটা টার্ম নিয়ে আসি, এটাকে বলি মিডিয়ান। আমি হচ্ছে এটাকে ছোট থেকে বড়র দিকে সাজাই, তখন এটা মিডল মোস্ট ভ্যালু বললে আমি আর একটু বেটার একটা আন্ডারস্ট্যান্ডিং পাবো। ইন সাম কেসেস আমরা মোড ইউজ করতেছি যে এটা কোনটার ফ্রিকোয়েন্সি ম্যাক্সিমাম। তাহলে ওই অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই কেন, এর ব্যাখ্যাটা হচ্ছে এরকম যে আমরা শুধুমাত্র যখন অ্যাভারেজ দিয়ে আপনাকে বলতেছি তখন আপনি হচ্ছে আহ, যখন আমি শুধুমাত্র মিনের কথা বলতেছি আর কি আপনাকে, তখন আপনি হচ্ছে একটা রং মেসেজ পাচ্ছেন। দ্যাটস আমরা চেষ্টা করলাম যে আরো কোনো টাইম নিয়ে আসতে পারি কিনা যেটা দিয়ে এই ডেটাগুলো সম্পর্কে আমি আরো বেটার ইন্টারপ্রিটেশন নিয়ে আসতে পারবো। তো একটা টার্ম হচ্ছে মিডিয়ান, আমরা যখন ছোট থেকে বড় সাজাচ্ছি তখন এটা আমাকে একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে। এই যে যখন এরকম 100 200 300 করে ফুট করে 7800 হয়েছে, তখন কিন্তু অ্যাভারেজটা হয়তো আমার আসছিল মনে করেন কত আপনার 4200, কিন্তু এখন এরকম 4200 একটা সংখ্যা আপনি পাবেন না, কারণ আপনি অ্যাসেন্ডিং অর্ডার এসে যখন সাজাচ্ছেন তখন হয়তো আপনি 2300 বা 2400 একটা সংখ্যা পাইলেন, তখন আপনার আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হলো না এখানকার মানুষের ইনকাম হচ্ছে এরকম, এখানে কিছুটা ইনইকুয়ালিটি আছে। তো উদ্দেশ্যটা এটাই আর কি, যে এই ডেটাগুলো ডিস্ট্রিবিউশন সম্পর্কে আমি আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং পেতে চাই। এই জন্য আর কি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইয়া আমরা নতুন একটা ম্যাথমেটিক্যাল টার্মিনোলজিকে ইন্ট্রোডিউস করলাম, সেটা হচ্ছে মিডিয়ান। আর একটা টার্ম ইউজ করি আমরা, আসলে আমরা যে মিন মিডিয়ান মোড ইউজ করি, এটার উদ্দেশ্য হচ্ছে অ্যাকচুয়ালি ডেটাগুলোর ডিস্ট্রিবিউশন সম্পর্কে একটা আন্ডারস্ট্যান্ডিং বোঝা আর কি। এখন ধরেন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি এটা কেমন মিন, ভালো মিন নাকি খারাপ মিন, হ্যাঁ, তখন হচ্ছে আপনি যে যখন হচ্ছে মিডিয়ান দেখে অ্যানালাইসিস করবেন তখন আপনি বুঝতে পারবেন না এটা ওই যে 7800 সংখ্যাটার কারণে মিনটা একটা খারাপ মিন হয়ে গেছে। কেন খারাপ মিন হয়েছে? কারণ হচ্ছে আপনার এখানকার মিনটা আমাকে ডেটা সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে না। কিন্তু মিনটা যদি এমন হইতো এটা মোটামুটি ইভেনলি স্পেস 100 টাকা 200 টাকা এরকম করে করে হয়তো 4200 টাকা পর্যন্ত হয়েছে, তখন আপনার অ্যাভারেজটা আপনাকে আরেকটু বেটার আন্ডারস্ট্যান্ডিং দিচ্ছে এদের ইনকাম সম্পর্কে, তখন আপনি বলতে পারেন না এটা একটা বেটার মিন। তো আপনাকে মিডিয়ান করতেছে টু আন্ডারস্ট্যান্ড ওয়েদার দিস ইজ এ গুড মিন অর এ ব্যাড মিন। আর মোড হচ্ছে বলা যায় দ্য নাম্বার দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি আর কি, হ্যাঁ, যেটা সবচেয়ে বেশি বার হচ্ছে ডিস্ট্রিবিউশনের মধ্যে থাকে। দ্য নাম্বার দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি। তো আমরা মোটামুটি হচ্ছে কিছু বেসিক টার্মের সাথে পরিচিত হয়ে গেছি, তবে ইন সাম কেসেস আপনি দেখবেন যে মিডিয়ান ইজ ইকুয়াল টু হচ্ছে মোড হচ্ছে, বা মিডিয়ান মোড না, মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান হচ্ছে কিরকম। মিন ইজ ইকুয়াল টু হচ্ছে মিডিয়ান হচ্ছে, এটা আপনাকে তুলে দেখাই যে 2 4 6 8 10, দেখেন এখানে হচ্ছে ইভেনলি স্পেস, টু ডিফারেন্স, এখানেও টু এখানেও টু এখানেও টু। তো আপনি দেখেন এখানকার মিন হবে কত, 18 24 তো 6, হ্যাঁ এটার মিন হবে হচ্ছে 6। আবার দেখেন আপনি যখন এটা তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এটা আবার মিডিয়ান হচ্ছে 6, তাহলে আপনি বলতে পারেন এটা একটা খুবই ভালো মিন। তো যখন আপনার এখান থেকে একটা কনক্লুশন ড্র করা যায়, if the number in a set are evenly spaced then mean and median of the set are equal। যদি হচ্ছে কোন একটা নাম্বার সেট আমরা দেখি
যে সংখ্যাগুলো হচ্ছে ইভেনলি স্পেসড। ইভেনলি স্পেসড বলতে কি বোঝাচ্ছি, এই যে দেখেন এইটা এবং এটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 2, এটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 2, এটার মধ্যে ডিসটেন্স হচ্ছে 2। যদি এরকম ইভেনলি স্পেসড হয় তখন হচ্ছে তাদের মিন এবং মিডিয়ান হচ্ছে সেম। কিন্তু মিন এবং মিডিয়ান সেম হলেই আপনি সেটাকে ইভেনলি স্পেসড বলতে পারবেন না। মানে এটা আবার রিভার্স হইতে ট্রু না আর কি। হ্যাঁ, মানে এটাকে আপনি আবার অপোজিট কথা, ভাইস ভার্সা না। ইভেনলি স্পেসড হওয়ার কারণে মিন এবং মিডিয়ান সেম হয়েছে, কিন্তু মিন এবং মিডিয়ান সেম হয়েছে এর মানে এই না যে এরা ইভেনলি স্পেসড। একটা এক্সাম্পল দিয়ে দেখানো যেতে পারে, হচ্ছে 1 1, এরপর হচ্ছে 7, এরপর হচ্ছে 8, এরপর হচ্ছে 18। 18 plus 8 26, 26 27 28 35, 35 কে হচ্ছে 5 দিয়ে ভাগ করলে 7, এবং এটা দেখেন এটা আপনার মিডিয়ানও 7, এটা মিনও 7 মিডিয়ানও 7, কিন্তু দেখেন এখন তো ইভেনলি স্পেসড না। তাহলে একটু আগে আমরা বলছি যখন ইভেনলি স্পেসড তখন তাদের মিন এবং মিডিয়ান হচ্ছে সেম, কিন্তু মিন এবং মিডিয়ান সেম হলেই সেটা ইভেনলি স্পেসড না। এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। এবং জিআরই স্ট্যাটিস্টিক্স কোশ্চেন গুলো আসলে সাধারণত আপনাকে খুব একটা টিডিএস ক্যালকুলেশন করতে দেই না। যেটা আসলে দেই সেটা হচ্ছে যে আপনার নাম্বার সেন্স কেমন, আপনি বেসিক কনসেপ্ট গুলা বুঝেন কিনা। আপনাকে আসলে জিআরই স্ট্যাটিস্টিক্স কোশ্চেনে কোনো কোশ্চেনে আসলে তেমন কোনো ক্যালকুলেশন করা লাগবে না। কি করতে হবে যে এই ধরনের কোশ্চেন, যে আপনাকে এখানে মিন এবং হচ্ছে মিডিয়ান হচ্ছে সেম কিন্তু ইভেনলি স্পেসড না, কিন্তু আগের কোশ্চেনে ছিল হচ্ছে ইভেনলি স্পেসড হওয়ার কারণে মিন এবং মিডিয়ান সেম হচ্ছে। তাহলে আপনার এই কনসেপ্টুয়াল ক্লারিটি গুলো আছে কিনা সেটা আসলে যাচাই করতে চাই, যাতে আপনি সিরিয়াস ক্যালকুলেশন করতে পারেন কিনা সেগুলো। তাহলে এখন পর্যন্ত আমি কি বলছি, প্রথমে আমি দেখাইছি অ্যাভারেজ আমরা কিভাবে বের করি, সাম অফ নাম্বারস ডিভাইডেড বাই নাম্বারস মানে হচ্ছে n। এখান থেকে আমরা অ্যাভারেজ বের করি এবং হচ্ছে অ্যাভারেজের সাথে আমরা নাম্বারস ইন দা মানে কয়টা সংখ্যা আছে সেটা যদি গুণ করি তাহলে সাম পাওয়া যায়। এবং সেটার একটা অ্যাপ্লিকেশন দেখছি একটা এক্সাম্পল দিয়ে। তারপর বলছে যে শুধুমাত্র মিন দিয়ে একটা নাম্বারের ডিস্ট্রিবিউশন ভালো বোঝা যায় না একটা সেট অফ নাম্বারসে। এই জন্য আমরা হচ্ছে আরো দুইটা টার্ম ইউজ করি, একটা হচ্ছে মিডিয়ান, একটা হচ্ছে মোড। মিডিয়ান কি, যখন আমরা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাই সংখ্যাগুলোকে তখন হচ্ছে মিডল মোস্ট ভ্যালুকে বলা হয় হচ্ছে মিডিয়ান। যদি হচ্ছে সেটা অড হয়, মানে n যদি অড হয়, নাম্বার অফ ভ্যালুস ইন দ্য সেট যদি হচ্ছে অড হয় তাহলে মিডল নাম্বারটা হচ্ছে আমাদের মিডিয়ান। যদি সেটা ইভেন হয় তাহলে মিডল দুইটা নাম্বারের অ্যাভারেজকে আমরা বলি হচ্ছে মিডিয়ান। আর মোড কাকে বলছি, দ্য নাম্বার দ্যাট অকার্স মোস্ট ফ্রিকুয়েন্টলি, মানে সবচেয়ে বেশি বার যে সংখ্যাটা হচ্ছে সংখ্যা সেটে পাওয়া যায়। ছোটবেলায় আমরা যেগুলো পড়ছিলাম গড়, মধ্যক, প্রচুরক। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে মধ্যক, থার্ডটা মানে হচ্ছে মোড হচ্ছে প্রচুরক। এরপর আরেকটা জিনিস বললাম যে ইন সাম কেসেস মিন ইজ ইকুয়াল টু মিডিয়ান। এর মাঝখানে হচ্ছে প্রতীক ভাই একটা কোয়েশ্চেন করছিলাম আমরা কেন হচ্ছে মিডিয়ানটা ইন্ট্রোডিউস করলাম। এর এক্সপ্লেনেশন আমি বলছিলাম যে আমরা মিডিয়ানটা ইন্ট্রোডিউস করার রিজন হচ্ছে মিডিয়ান যদি হচ্ছে না থাকে তাহলে আমরা শুধুমাত্র মিন দিয়ে মানে ডেটা সেট সম্পর্কে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি না। এখানে আমি একটা আউটলায়ার দিয়ে একটা এক্সাম্পল দেখাইলাম, শুধুমাত্র মিন বললে আমি একটা ব্যাড ইন্টারপ্রিটেশন করতেছি, কিন্তু যখন আমাকে মিডিয়ান সহ বলতেছে তখন আমি আর একটু ভালো আন্ডারস্ট্যান্ডিং পাচ্ছি about the distribution of the numbers in a number set. আচ্ছা, মানুষজনের মনে হয় ক্লাস আছে এরকম। আচ্ছা, রাইয়ান রহমান রাবি, আপনি আমি যা যা বলছি সামারি করেন 2 মিনিটে। ভাই শুরু থেকে করবো। আচ্ছা, এভারেজ হলো সামকে যদি আমরা নাম্বার অফ টার্মস দিয়ে ভাগ করি তাহলে আমরা এভারেজ পাবো। তারপর আবার এভারেজকে যদি নাম্বার অফ টার্মস দিয়ে গুণ করি তাহলে হলো আমরা সাম পাবো। আচ্ছা, আর এরপর হলো মিডিয়ান পাই, হল মিডিয়ানকে বলি মিডল মোস্ট ভ্যালুকে আমরা বলি হলো মিডিয়ান। তারপর এন যদি অড হয় তাহলে মিডল নাম্বার হবে মিডিয়ান। তারপর এন যদি ইভেন হয় তাহলে মিডল দুইটা নাম্বারের এভারেজ হবে মিডিয়ান। আর মোড হলো যে নাম্বারটা মোস্ট ফ্রিকুয়েন্টলি আসে সেটা। আর ইভেন ডাটা যদি ইভেনলি স্প্রেড হয় তাহলে মিন আর মিডিয়ান সেম হবে, কিন্তু মিন আর মিডিয়ান যদি সেম হয় তাহলে এই ডাটা ইভেনলি স্প্রেড হবে না। ওকে, গুড, আপনি যথেষ্ট ভালো বলছেন। আচ্ছা, তো আপনি যেহেতু ইকোনমিস্ট মানুষ, আপনার হচ্ছে স্ট্যাটিস্টিক্স খুবই ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, স্ট্যাটিস্টিক্স এবং প্রবাবিলিটি
এবং আপনি আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাইতে যাইতে আপনাকে প্রচুর হচ্ছে স্ট্যাট ইউজ করতে হবে। আচ্ছা। তো এই জন্য ফাউন্ডেশনটা স্ট্রং করার চেষ্টা করেন আর কি। বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার থাকলে তখনই অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র বুঝতে পারবেন এবং ইউজ করতে পারবেন। আচ্ছা, এরপরের কনসেপ্টটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ। আচ্ছা, আমি পরের কনসেপ্টে যাওয়ার আগে, এই সময়ে ক্লাস হলে কি আপনাদের সমস্যা হয় কি, যারা হচ্ছে ধরেন এই যে জয়েন করতেছে না, একাডেমিক ক্লাস থাকে মনে হয়, তাই না? আমার একটা এখনো ক্লাস চলতেছে, মানে আমি 2টা ক্লাসের মাঝখানে ক্লাস করতেছি। আচ্ছা, আমাকে আসলে এই মাসের মধ্যে শেষ করতে হবে তো কোর্সটা। হ্যাঁ বুঝতেছি ভাইয়া। তো উপায় নেই, আপনারা হচ্ছে ভিডিও গুলা দেখে নিবেন আর কি পরবর্তীতে। আর হচ্ছে আমি আগামী দিন ওয়ার্ড প্রবলেম করলে আর কি আমাদের মোটামুটি কোয়ান্ট শেষ হয়ে যাবে। আরো কিছু কিছু জিনিস ছিল যেমন এক্সপোনেন্ট এন্ড পাওয়ার্স, তো এটা আমি হচ্ছে কাইন্ড অফ স্কিপ করছি। আমি চেষ্টা করবো কালকে ক্লাসে যেসব জিনিসপত্র স্কিপ করছিলাম সেগুলো একটু আপনাদের হচ্ছে মানে রিলেট করে দেয়া যায় কিনা আর কি। হ্যাঁ, আপনাদের কি মনে হয় আর ক্লাস দরকার আছে কালকে? একটা যদি ওয়ার্ড প্রবলেম ব্রড ক্যাটাগরি শেষ হয়ে যায়, আরো কি ক্লাস দরকার আছে নাকি এতটুকুতেই চলবে? প্রতীক ভাই? একটা ক্লাস নিলেই হয়তো ভালো হইতো, যে কার কোনটাতে প্রবলেম আছে। এখন ভাই আপনি তো করতেছেন বুঝছেন, বাকিরা ব্যাপার ফাঁকিবাজি করে। সবাই যদি একটু 5 পাউন্ডটা করতে, একটা জিনিস না আমি না না, করতে আমি পারি। করি না, আমি সময় পাই না, আমি করবো কিভাবে? কালকে স্ট্যাটের ম্যাগোসের ক্লাসগুলো দেখছি। আচ্ছা, আমি একটা জিনিস করতে পারি যে আপনারা তো 23 দিনের ছুটি পাচ্ছেন আপনারা আর কি। হ্যাঁ, অনেকেই যেহেতু অনলাইন ক্লাসের কথা বলে, 1 মাস হচ্ছে আপনারা 5 পাউন্ডটা শেষ করার জন্য সময় নিতে পারেন। 1 মাস পরে আমি হচ্ছে এরকম 2-3টা রিভিউ ক্লাস নিতে পারি, যার যেটা সমস্যা আছে আমরা ক্লাসে ডিসকাস করলাম বই থেকে। যদি হচ্ছে দেখা যায় কি যে 20-25 জন হচ্ছে শেষ করছে, তখন এরকম সিদ্ধান্ত নেওয়া যায় যে ক্লাস নেওয়া যেতে পারে। হ্যাঁ, আর আমরা চেষ্টা করবো আর কি, যদি দেখা যায় 20-25 জনও অ্যাটলিস্ট আর কি সিরিয়াসলি আসলে পড়তেছে, তখন আমরা এই কোর্সের পার্ট হিসেবেই পরবর্তীতে কিছু ক্লাস থাকতে পারে। কিন্তু ফর্মালি হচ্ছে ক্লাস কালকে বা পরশুর মধ্যে শেষ হয়ে যাবে। এর পরবর্তীতে যে আপনারা 23-24 দিন সময় নিতে পারেন পুরো কোয়ান্টটা শেষ করার জন্য, বা 1 মাস সময় নিতে পারেন। এরপর আমরা কাইন্ড অফ রিভিউ করলাম। আর আমার ইচ্ছা ছিল কিছু আর কি, আপনারা যদি ভার্বালে হচ্ছে প্রবলেম সলভ করতেন, স্ট্র্যাটেজি কিংবা হচ্ছে নিজস্ব কিছু ব্যাপার স্যাপার ডিসকাস করা, কিন্তু আসলে ওইগুলা যদি আপনি নিজে প্র্যাকটিস না করেন, আমি করাইলে খুব একটা ইফেক্টিভ হবে না। যেমন আমার একটা ক্লাস নেওয়ার ইচ্ছা ছিল হচ্ছে কিউসি স্ট্র্যাটেজি, কোয়ান্টিটেটিভ কম্পারিজন স্ট্র্যাটেজি। এখন আপনারা যদি কিউসি প্রবলেম সলভ করে না থাকেন, তাহলে ওইটা দেখাইলে খুব একটা ইফেক্টিভ হবে না। যদি আপনি ধরেন প্রবলেম সলভ করেন, তাহলে আর কি কিছুটা কাজে দিবে। আচ্ছা, মুভিং ফরওয়ার্ড, ধরেন হচ্ছে যে 6টা মানুষ আহ 6টা মানুষ নিলেন। হ্যাঁ, মৃদু বলো। আচ্ছা, আমাদের এই যে অ্যাপ্লিকেশন প্রসেস বা ধরো যে কি ক্রাইটেরিয়া দেখে আমরা কোথায় অ্যাপ্লাই করব, তো এটার উপর মানে একটা ক্লাস হলে ভালো হতো না? ধরো কদিন যারা আগে এই ইয়ার সেশন অ্যাপ্লাই হলো, করবে। কদিন আগে একটা সেশন হলো না, ওই যে ইকোনমিক্স এর একটা ভাই সাজিদ ভাই মিলে হাউ টু হ্যাঁ। ফাইন্ড, এই ধরনের সেশন আর হবে আর কি। আর আমি ক্লাসের মাঝখানে তো আমি তো এবার 2-3টা জায়গায় অ্যাপ্লাই করছিলাম আর কি। আমি ইলিনয় স্টেট, সেন্ট্রাল মিশিগান এবং হচ্ছে ইউটা স্টেটে অ্যাপ্লাই করছিলাম। আমি 2টা ইউনিভার্সিটি থেকে অ্যাডমিশন পাইছি, এখনো কোনো ফান্ডিং ডিসিশন জানি না। তো আমি হচ্ছে যেটা বলতে পারি, যারা 3rd ইয়ার পর্যন্ত হচ্ছে রেজাল্ট দিয়ে অ্যাপ্লাই করতে চান, তারা যেটা করবেন সেটা হচ্ছে মেন্টাল প্রিপারেশন নেবেন। সেন্ট্রাল আমাদের এক্সাম অফিস থেকে 3rd ইয়ার পর্যন্ত গ্রেড শিট তুলে ফেলা আর কি। গ্রেড শিট তুলে এই গ্রেড শিট গুলা মার্জ করে আর কি পাঠাবেন। আমেরিকার অলমোস্ট সব ইউনিভার্সিটি 3rd ইয়ার পর্যন্ত রেজাল্ট অ্যাকসেপ্ট করে আর কি। যদি আপনাকে এটা গ্যারান্টি দিতে হবে ক্লাস শুরুর আগে আপনি ফাইনাল ট্রান্সক্রিপ্টটা পাবেন বা ফাইনাল ট্রান্সক্রিপ্টটা পাঠানো যাবে। আর যেটা করবেন, যাদের কাছ থেকে এলওআর নিবেন তাদেরকে আগে থেকে জানাই রাখেন, স্যার আমি আপনার কাছ থেকে এটা এলওআর নিব। যদি আমরাই লিখে দিই ড্রাফট, স্যার একটু এডিট করে, তাও একটু জানাই রাখেন। আর আমার মতে আমরা এখানে যারা আছি সবারই আর কি এসওপিটার ফার্স্ট ড্রাফটটা এখনই প্রিপেয়ার করে ফেলা উচিত। একটু একটু এডিট করতে পারেন, সাজিদ ভাইয়ের কাছ থেকে ওনার এসওপি নিতে পারেন। উনি গতবার অ্যাপ্লাই করছে, গতবার মানে 18-19 অ্যাপ্লাই করছে, আবার এবার অ্যাপ্লাই করলো। তো 21 অ্যাপ্লাই করলো, সে এবার টপ স্কুলগুলোতে অ্যাপ্লাই করছে, তার এসওপিটা নিতে পারেন। নিয়ে মানে সবারই উচিত আর কি ফার্স্ট ড্রাফটটা লিখে ফেলা, লিখে আস্তে আস্তে এডিট করা আর কি। আর বাকি জিনিসপত্র তো আপনি জিআরই টোফেল পরীক্ষা দিবেন একটা সময়, আপনার কাছে স্কোর আসবে।
আর যখন পরীক্ষা দিবেন জিআরই টোফেল 4টা ইউনিভার্সিটিতে ফ্রি পাঠানো যায়, আগে থেকে একটু ঘাটাঘাটি করবেন, তাইলে 4টে স্কোর মাটি হবে না, কাজে দিবে আর কি। যেসব জায়গায় ফান্ডিং আছে কিংবা আপনার ডিজায়ার্ড ইউনিভার্সিটি, সেসব জায়গায় পাঠাইলে যেটা হবে যে আপনার টাকাটা সেভ হবে, নাহলে পরবর্তীতে আবার জিআরই টোফেল স্কোর পাঠাইতেও কিন্তু টাকা লাগে আর কি। আর কারোর কোনো যদি কোয়েশ্চেন থাকে অ্যাপ্লিকেশন রিলেটেড, আমি যেহেতু অ্যাপ্লাই করছি আমি আপনাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবো আর কি। আর যদি আরো একটু এক্সপিরিয়েন্স মানুষ দরকার হয় সাজিদ ভাইকে জিজ্ঞেস করতে পারেন। আর আমরা কোনো একদিন হয়তো নিজেরা ডিসকাস করতে পারি আর কি, কিন্তু আপনাদের আরো বেশি মানুষের মধ্যে উৎসাহ উদ্দীপনা থাকার দরকার ছিল আর কি। আচ্ছা ধরেন এখানে একটা গ্রুপে 6টা মানুষ আছে, তাদের অ্যাভারেজ এইজ হচ্ছে আপনার 20। আর একটা গ্রুপে হচ্ছে 6জন নারী আছে, 6 উইমেন, তাদের হচ্ছে অ্যাভারেজ এইজ হচ্ছে 40। তাহলে দেখেন এখানে যদি আপনি একসাথে কম্বাইন্ড অ্যাভারেজ বের করতে চান 6 × 20, আর এখানে হচ্ছে 6 × 40, এখান থেকে পাওয়া যাবে হচ্ছে 120, এখান থেকে পাওয়া যাবে 4 6 24, 240। এখন যখন অ্যাভারেজ করবেন কত পাওয়া যাবে, 240 + 120 মানে হচ্ছে 360। 360 কে যদি আপনি কত দিয়ে ভাঙবেন, 6 6 + 12, 3 12 36 মানে 30, ঠিক আছে। তাহলে এখানে অ্যাভারেজ এইজ পাওয়া গেল হচ্ছে 30। মানে আমি কি করছি, 6জন পুরুষ এবং 6জন নারীর গড় বয়স, প্রথমে ছিল কি 6জন পুরুষের গড় বয়স হচ্ছে 20, 6জন নারীর গড় বয়স হচ্ছে 40। এখন আমি কি করলাম, দুইটা গ্রুপের কম্বাইন্ড হচ্ছে গড় বয়স পেলাম হচ্ছে 30। হ্যাঁ, আচ্ছা তো এখন যদি আমি এখানে 6জন থেকে মানুষকে কমায় নিয়ে আসতাম, মনে করেন 2জন নিয়ে আসলাম, আর 2জনের হচ্ছে এখানে অ্যাভারেজ হচ্ছে 20, আবার 6জনেরই হচ্ছে অ্যাভারেজ 40। 6 2 × 4 40, এখানে হচ্ছে 240, 280। 280 কে হচ্ছে আপনি যদি 8 দিয়ে ভাগ করেন তাহলে এখানে পাওয়া যাবে 35। মানে দুইটা গ্রুপের কম্বাইন্ড অ্যাভারেজ হচ্ছে 35, ঠিক আছে। এখন দেখেন আমি নেক্সট যেটা করলাম, যে 2জনের এখানে অ্যাভারেজ এজ হচ্ছে 20, এখানে 6জনের অ্যাভারেজ এজ হচ্ছে 40, এই 2জন পুরুষ এবং 6জন নারীর কম্বাইন্ড অ্যাভারেজ হচ্ছে 35। এই জিনিসটাকে আমি আপনাকে আরেকভাবে করে দেখাইতে পারি। এখানে করে দেখাই, টোটাল কয়জন, 8জন, 2জন পুরুষ 6জন নারী, তাহলে 2 2 ওভার হচ্ছে 8, এটার অ্যাভারেজ কত ছিল 20। এরপর হচ্ছে আবার এখানে কত, 6জন পুরুষ 6জন নারী, টোটাল কত ছিল 8জন, এটার অ্যাভারেজ ছিল হচ্ছে 40। এখন দেখেন হচ্ছে 40 5 8 40, মানে এটা হচ্ছে 5 নাকি 40 5 8 40, হ্যাঁ এটা হচ্ছে 5 5 6 30 30, তাহলে আলটিমেটলি কত পাইলেন 35। এখানেও দেখেন আমি 35ই পাইছি, তাই না। কি করছি এখানে, যে দুইটাকে মানে যোগ করে এখানে করছিলাম কি, এটার সাথে এটা গুণ করছি, প্রথমে 40 পাইছি, এটার সাথে এটা গুণ করছি, কত পাইছিলাম 4 6 24 240, দুইটার পরে হচ্ছে যোগ করে আপনার হচ্ছে অ্যাভারেজ পাইছি 35। আমি বললাম এটাকে আমি আরেকটা উপায়ে করলাম, কি করলাম, এখানে হচ্ছে প্রপোর্শনটা, এটা হচ্ছে প্রপোর্শন বাই হচ্ছে টোটাল, মানে প্রপোর্শন অফ হচ্ছে গ্রুপ এ, এটাকে গ্রুপ এ বলতে পারি আমি, এটাকে গ্রুপ বি বলতে পারি। প্রপোর্শন অফ গ্রুপ এ ডিভাইডেড বাই টোটাল, ঠিক আছে, বা প্রপোর্শন না, এই এই পুরো আপনার ফ্র্যাকশনটাকে প্রপোর্শন বলতেছি আমি, আসলে পাই না আসলে। তাহলে 2/8 টা তো একটা প্রপোর্শন, একটা অনুপাতি, প্রপোর্শনের বাংলা তো অনুপাত, তাই না। তাহলে মানে হচ্ছে কি 2/8, এটা আর একটা প্রপোর্শন, আর এটা হচ্ছে কি অ্যাভারেজ অফ হচ্ছে গ্রুপ এ, এটা হচ্ছে অ্যাভারেজ অফ হচ্ছে গ্রুপ বি। কারণ এই জায়গায় আরো থাকতে পারে, গ্রুপ সি গ্রুপ ডি এরকম থাকলে একইভাবে আপনি করতে পারেন। এটাকে আমি সামারি করে একটু লেখার চেষ্টা করি। তার মানে হচ্ছে আমি যে ওয়েটেড অ্যাভারেজ বের করার একটা ফর্মুলা পেলাম, আমরা গতানুগতিক ভাবে যেভাবে করি, গ্রুপ এ এর হচ্ছে অ্যাভারেজের যোগফল, আবার গ্রুপ বি এর হচ্ছে অ্যাভারেজ করে দুইটা যোগফলকে আবার টোটাল নাম্বার দিয়ে ভাগ করার চাইতে আমরা আর একটা ফর্মুলা দেখালাম। সেটা কি, সেটা হচ্ছে ওয়েটেড অ্যাভারেজ ইজ ইকুয়াল টু, এখানে লিখি ওয়েটেড অ্যাভারেজ ইজ ইকুয়াল টু হচ্ছে প্রপোর্শন, প্রপোর্শন মানে হচ্ছে প্রপোর্শন অফ হচ্ছে গ্রুপ এ আর কি, প্রপোর্শন ইনটু হচ্ছে গ্রুপ এ অ্যাভারেজ, হ্যাঁ গ্রুপ এ অ্যাভারেজ প্লাস হচ্ছে আবার প্রপোর্শন বলতে এখানে গ্রুপ বি এর প্রপোর্শন আর কি, হ্যাঁ
প্রপোর্শন ইনটু হচ্ছে গ্রুপ বি অ্যাভারেজ, গ্রুপ বি অ্যাভারেজ। এটা কারো বুঝতে সমস্যা? Okay. আচ্ছা, এরপর হচ্ছে ইন সাম কেসেস হচ্ছে আমাদের রেঞ্জ বোঝাটা ইম্পর্টেন্ট। রেঞ্জ না বুঝলে যেটা হয় যে আমরা আসলে অ্যাকচুয়াল ডিস্ট্রিবিউশনটা বুঝতে পারতেছি না, ঠিক আছে? যেমন ওই যে প্রতীক ভাইকে আমি যে এক্সাম্পলটার কথা বলতেছিলাম, ওইখানে যদি আমাকে রেঞ্জটা বলা হয় যে 100 থেকে 7800, তখন আমরা একটা বেটার আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করে অ্যাবাউট দ্য ডিস্ট্রিবিউশন অফ দ্য নাম্বারস। দেখা গেল যে আমি বললাম হচ্ছে এটার মিন হচ্ছে 3800, কিন্তু রেঞ্জ হচ্ছে মানে আমার কত বললাম 7900, কিংবা হচ্ছে 7800 বলছিলাম না, 7700, তাহলে আমি এখান থেকে বুঝতে পারতেছি ও মানে এখানে একটা আউটলায়ার আছে, ঠিক আছে? মানে যেটা হচ্ছে কাইন্ড অফ সামনে আমরা যখন বক্স প্লট দেখবো তখন আউটলায়ার নিয়ে একটু ডিসকাস করবো। তাহলে রেঞ্জ আসলে কি? গ্রেটেস্ট ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু বলতে হাইয়েস্ট ভ্যালু আর কি, গ্রেটেস্ট ভ্যালু বা হচ্ছে হাইয়েস্ট, গ্রেটেস্ট ভ্যালু মাইনাস হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু মাইনাস হচ্ছে লিস্ট ভ্যালু। এরপরের কনসেপ্ট হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। কিন্তু আপনারা ছোটবেলায় যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র মুখস্থ করছেন, জিআর এর জন্য আসলে কোনো মানে সূত্র দিয়ে ক্যালকুলেশন করতে হবে না। জাস্ট আপনার কাছ থেকে আন্ডারস্ট্যান্ডিংটা জানতে চাইবে আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বুঝেন কিনা। আমি একটু লিখে পুরোটা, স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড থেকে এসটিআরএ নাকি? ঠিকই আছে। আচ্ছা, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে অফ হচ্ছে এখানে হচ্ছে x1, x2, x3, x4, xn পর্যন্ত সংখ্যাগুলো। তাহলে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য যে জিনিসগুলো দরকার সেটা হচ্ছে এক হচ্ছে মিন জানা দরকার, আচ্ছা, আর এখানে কয়টা নাম্বার অফ ভ্যালুস আর কি আমি তো কাউন্ট করতে পারতেছি। মিন যদি আমি n দিয়ে ডিনোট করি, মিন ইজ ইকুয়াল টু 8, আর নাম্বার m লিখি, নাম্বার অফ ভ্যালুস, নাম্বার অফ হচ্ছে ভ্যালুস ইজ ইকুয়াল টু হচ্ছে n। তো আপনাদের সবারই মনে আছে মনে হয় ছোটবেলায় আমরা কি করতাম, ছোটবেলায় মানে 9, 10 থেকে ওদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন শুরু হয়েছে, আচ্ছা। আমরা লিখতাম কিরকম করে যে x মাইনাস হচ্ছে m, x1 মাইনাস m হোল স্কয়ার প্লাস হচ্ছে x2 মাইনাস হচ্ছে m হোল স্কয়ার প্লাস হচ্ছে x3 মাইনাস হচ্ছে m হোল স্কয়ার। এরকম করতে করতে আমরা n পর্যন্ত যেতাম, হচ্ছে xn মাইনাস হচ্ছে m হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে n, এভাবে করতাম, তাই না? আসলে কিন্তু আমাদের মানে জিআর এর জন্য এই ফর্মুলার কোনো দরকার নেই এবং এটা ব্যবহার করতে হবেও না, ঠিক আছে? একটা এক্সাম্পল যদি বলি, মানে হচ্ছে 1, 3, এরপর হচ্ছে 4, 6, জাস্ট আ সেকেন্ড। আচ্ছা, 6 আর একটা হতে পারে 9, আচ্ছা। এটা ক্ষেত্রে যদি আমাকে হচ্ছে বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে, আমি ফর্মুলা ইউজ করে বের করতে পারি। এখানে মিন হবে হচ্ছে 15, 19, তারপর হচ্ছে 22, 23, হচ্ছে 1, 3, এর মিনটা কত আসে দেখেন তো। মানে 4 বা এরকম কিছু একটা আসবে মনে হয়। আচ্ছা, তাহলে যদি নাম্বার অফ ভ্যালুস 2, 4, 5, আচ্ছা 5, n ইজ ইকুয়াল টু হচ্ছে 5, এখান থেকে আপনি যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করেন হয়তো হচ্ছে 1.8 বা 9 এরকম কিছু একটা আসবে, হ্যাঁ 1.9। তো পরীক্ষার জন্য আপনাকে এই পর্যন্ত করতে হবে না, মানে এইসব রুট ওভার কিছু ব্যবহার করতে হবে না। আমি আর একটু সহজ করে বলার চেষ্টা করি যে পরীক্ষার জন্য আমার
কি দরকার হবে? আচ্ছা, পরীক্ষার জন্য হচ্ছে আমার একটা ডেফিনেশন দরকার হবে, সেটা হচ্ছে একটু লিখে দিই আমি। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য অ্যাভারেজ ডিস্টেন্স the data values are away from the mean, আচ্ছা, আগের কোশ্চেনে আমি যেটাকে লাস্টটাকে 9 লিখছিলাম, এটা 6 হবে আর কি। হ্যাঁ, এই জন্য হচ্ছে আমার মিনটা আসতে একটা ফ্র্যাকশন আসতেছিল। লাস্ট টাইম এটা হচ্ছে 9 লিখছিলাম, নাম্বার অফ সেট হচ্ছে 1 3 4 6 6। আগের কোশ্চেনের ক্ষেত্রে এই ডেটা সেটই ছিল। তাহলে এখানে আমরা মিন পাই হচ্ছে 4। এখন আমরা যদি ডিসটেন্স হিসাব করি, 4 থেকে ডিসটেন্স, প্রথমটার ডিসটেন্স হচ্ছে কত? 3, মানে এই মিন থেকে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডেটার ডিসটেন্স। সেকেন্ডটার ডিসটেন্স হচ্ছে 1, থার্ডটার ডিসটেন্স হচ্ছে 0, ফোর্থটার ডিসটেন্স হচ্ছে 2, এরপর হচ্ছে 2। তাহলে আমাকে যদি বলা হয় যে অ্যাভারেজ বের করতে, মানে অ্যাভারেজ ডিসটেন্স বের করতে, কি বলছে যে অ্যাভারেজ ডিসটেন্স, আমি তো প্রথমে ডিসটেন্সটা বের করলাম, মিন থেকে ইন্ডিভিজুয়াল ডেটার ডিসটেন্স বের করলাম। তাহলে অ্যাভারেজ ডিসটেন্স এডি যদি লিখি ইকুয়াল টু হচ্ছে 3 প্লাস 1 প্লাস 0 প্লাস 2 প্লাস 2 ডিভাইডেড বাই হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 1.6। আগে পাইছিলাম কত? 1.9, তাই না? আচ্ছা, অলমোস্ট মানে ক্লোজ। এখন আমাকে কখনো এই সময় এরকম করে বের করতে দেয় না, যেটা করে ম্যাক্সিমাম ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কয়টা ডেটা আছে, কিংবা 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে কয়টা ডেটা আছে, কিংবা দুইটা সেট অফ নাম্বারস দিয়ে কোনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বেশি, কোনটার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কম, এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে। এই জন্য হচ্ছে আমরা যদি এই ডেফিনেশনটা ব্রেনের মধ্যে রাখতে পারি এবং ইউজ করতে পারি, তাহলে আর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রিলেটেড যত কোশ্চেন দিবে জিআরইতে, এগুলা সলভ করা সম্ভব। এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার হচ্ছে যে লাস্টে আপনি এভারেজ ডিসটেন্সের পর থেকে একটু হচ্ছে গুলাই গেছে, বুঝতে পারিনি, আবার যদি একটু বলেন। আচ্ছা, তো এখন আমরা যেটা করতেছিলাম একটু আগে, যে আমি দেখাইছিলাম স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা কি করতেছিলাম, ইন্ডিভিজুয়াল ভ্যালু থেকে মিনের ডিসটেন্সকে স্কোয়ার করে সব কয়টা সামেশন কে অ্যাভারেজ করি, তারপর সেটাকে রুট ওভার করি। আমরা ছোটবেলাতে এইভাবেই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতাম, তাই না? কি করতাম, প্রত্যেকটা ডেটা ভ্যালু থেকে কি ধর এটা না 4, এরকম করছিলাম আমরা, যে 1 - 4 হোল স্কোয়ার প্লাস হচ্ছে 3 - 4 হোল স্কোয়ার, এটা টেরিয়াস ক্যালকুলেশন। হ্যাঁ, এরকম করে 6 - 4 হোল স্কোয়ার ডিভাইডেড বাই হচ্ছে কয়টা ডেটা, 5টা, এটাকে রুট ওভার করতাম। আমি বলছি যে জিআরির জন্য এটা কিছু দরকার নাই। জিআরই আমাদের কাছে আসলে যেটা জানতে চাই সেটা হচ্ছে আমি অ্যাকচুয়ালি বুঝি কিনা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে কি বুঝাই, এবং আমার নাম্বার সেন্সটা কাজ করে কিনা স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ফিগার আউট করার ক্ষেত্রে। এখন এই জন্য আমি বললাম যে আমরা যেটা মনে রাখতে হবে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইজ দ্য অ্যাভারেজ ডিসটেন্স the data values are away from the mean। মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে ডেটা ভ্যালু গুলার মানে মিন থেকে অ্যাভারেজ যে ডিসটেন্স, মিন থেকে হচ্ছে প্রত্যেকটা ডেটা ভ্যালুর যে ডিসটেন্স, সেটা আমি অ্যাভারেজ করবো জাস্ট। তো আমি দেখাইলাম এই ডেটা সেট 1 3 4 6 6, এই ডেটা সেট হচ্ছে মিন হচ্ছে 4, তাহলে প্রথম ডেটাটার অ্যাভারেজ ডিসটেন্স হচ্ছে 3, সেকেন্ড ডেটাটার ডিসটেন্স হচ্ছে 1, 3 থেকে হচ্ছে 4 থেকে হচ্ছে 3 গেলে 1, এরপর হচ্ছে 0, এরপর হচ্ছে 2, আবার হচ্ছে 2। এখন আমি বলছি কি আমার অ্যাভারেজ ডিসটেন্স দরকার, মানে ডিসটেন্সটা প্রথমে বের করলাম, তারপর অ্যাভারেজ ডিসটেন্স বের করলাম। কয়টা নাম্বার এখানে? 5টা। 3 + 1 + 0 + 2 + 2 ডিভাইডেড বাই 5 = 1.6। আগে যখন ফর্মুলাটা ইউজ করে করছিলাম তখন পাইছিলাম 1.9, এখন পাইছি 1.6, তো অলমোস্ট ক্লোজ। ঠিক আছে, সুতরাং আর কি যে আমরা যেটা ব্যবহার করবো পরীক্ষার ক্ষেত্রে, এই কনসেপ্টটা ব্যবহার করলেই আমরা আসলে সব অঙ্কই সলভ করতে পারবো। বুঝছো ফারহান? জি ভাই, এখন বুঝতে পারছি।
আচ্ছা, আমাদের একটা কোর্স ইভ্যালুয়েশন ফর্ম আছে আর কি। আপনাদেরকে যদি কোর্স ইভ্যালুয়েশন ফর্মটা প্রোভাইড করা হয়, আপনারা হচ্ছে সেখানে একদম ফ্রিলি আর কি একটু ফিডব্যাক দিন, হয়তো 3-4 মিনিট লাগবে, কিন্তু এটা দিলে পরে যেটা হবে, আপনার পরবর্তীতে যারা কোর্সটা করবে, বিগিনার কোর্স, তাদের উপকার হবে আর কি। যেসব জিনিসপত্রগুলো আমরা অ্যাড্রেস করতে পারি নাই, সেগুলো অ্যাড্রেস করা যায় এখানে। আর একটা কনসেপ্ট আমরা করতাম ছোটবেলায় মানে যারা 9-10 স্ট্যাটিস্টিক্স একটু ভালো মতো করছি বা ইন্টারমিডিয়েট স্ট্যাটিস্টিক্স করছি, সেটা হচ্ছে কি ভ্যারিয়েন্স। হ্যাঁ, ভ্যারিয়েন্স মানে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে হোল স্কয়ার। আমরা ভ্যারিয়েন্স দিয়ে অ্যাকচুয়ালি কনসিস্টেন্সি মেজার করতাম আর কি, দুইটা ডেটা সেটের ভ্যারিয়েন্স থেকে কনসিস্টেন্সি মেজার করতাম। কিন্তু ইউজুয়ালি জিআর এর জন্য ভ্যারিয়েন্স পর্যন্ত লাগে না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার থাকলেই হয়ে যায়। এখন আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ইউনিট অফ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইউনিট অফ হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা একটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। কেন খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট? কারণ যদি আপনি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন জানেন, ফর ইনস্ট্যান্স আপনাকে যদি বলে যে একটা ডেটা সেটের এটা হচ্ছে নরমালি ডিস্ট্রিবিউটেড, তখন আপনি এখান থেকে অনেকগুলা ইন্টারপ্রিটেশন জেনারেট করতে পারবেন, শুধুমাত্র আপনাকে যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা দেয়া থাকে এবং আপনাকে অ্যাভারেজটা বলে দেয়া থাকে। এই জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং ইউনিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বোঝা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, যদি দেখা যায় যে একটা ডেটা সেটের এরকম করে লিখি যে ইফ দ্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দ্য এসডি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ এ set of numbers is k, then k is equal to 1 unit of standard deviation. 1 unit of standard deviation. আরেকটা এক্সাম্পল দিয়ে যদি বলি, ধরেন একটা ডেটা সেট আমি দিলাম আপনাকে এরকম যে 5, 7, 8, 9, এরপর হচ্ছে 11, এরপর হচ্ছে 14, 15, এরপর হচ্ছে 15, 18। সো এটার ক্ষেত্রে হচ্ছে আপনার মিনটা হচ্ছে 12। আচ্ছা, মিনটা হচ্ছে 12। এখন আপনাকে যদি বলে দেওয়া হয় এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে আপনার 4.4, তাহলে আপনি লিখতে পারেন কি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পরে কত হবে সংখ্যাটা 16.4। তাহলে এটা হচ্ছে 1 এসডি, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। এরপরে আবার একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন গেলে হচ্ছে এটা হবে হচ্ছে কত হবে 20.8। তার মানে কি এটাকে আপনি বলেন যে 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ মিন। এটাকে কি বলি? 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ মিন, আচ্ছা, মিনের উপরে। তারপর হচ্ছে এইদিকে যদি হয় 12 থেকে হচ্ছে 4.4 গেলে কত 7.6, তাহলে এটাকে আপনি লিখবেন হচ্ছে 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো মিন। 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো মিন। তাহলে দেখেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা কি কারণে ইম্পর্টেন্ট, এটা আমি আর একটু হচ্ছে ব্রডার কনসেপ্টে দেখাতে পারবো আপনাকে যখন আমি নরমাল ডিস্ট্রিবিউশনে আসবো। তাহলে 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে বোঝাচ্ছে কোন একটা নাম্বারস অফ সেটস এর যে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাচ্ছি, সেই ভ্যালুটাকেই আমরা বলতেছি 1 ইউনিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্যাট ডেটা সেট। আচ্ছা, এরপর দেখেন হচ্ছে আরেকটা খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট হচ্ছে কি নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, আমরা নরমাল ডিস্ট্রিবিউশন খুব ইউজ করি রিসার্চের ক্ষেত্রে এবং হচ্ছে আমাদের বাস্তব জগতে অনেক এক্সপেরিমেন্টে হচ্ছে প্রচুর নরমাল ডিস্ট্রিবিউশন দেখা যায়। আপনি একটু ঘাটাঘাটি করলে ইউটিউবে ভিডিও সার্চ করতে পারেন যে নরমাল ডিস্ট্রিবিউশনের রিয়েল লাইফ এক্সাম্পল। আমরা যে ডাই নিক্ষেপ করি সেটার এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন দেখতে পারবেন। এবং নরমাল ডিস্ট্রিবিউশন খুব মানে প্রচুর মাত্রায় ইউজ করা হয়েছে অ্যাডভান্স রিসার্চে এবং হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসে। আচ্ছা, তো আমি যে কথাটা বলছি সেটাকে যদি আমি হচ্ছে একটু সামারি করি, একটু আগে কি ছিল, মিনটা ছিল এখানে। তো মিন থেকে হচ্ছে আমি 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি যাই, তাহলে মিন প্লাস হচ্ছে আমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ডি দিয়ে ডিনোট করতেছি, এম প্লাস ডি।
এরপর যদি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই তাহলে লিখবো হচ্ছে m প্লাস হচ্ছে 2d। এরপর যদি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যাই তাহলে লিখবো হচ্ছে m প্লাস হচ্ছে, আচ্ছা ডিসটেন্সটা ভালো হয়নি, আর একটু কম হলে ভালো, m প্লাস হচ্ছে 3d। একই রকম ভাবে এইদিকে আপনি লিখবেন m মাইনাস হচ্ছে d, এরপর হচ্ছে এদিকে লিখবেন হচ্ছে m মাইনাস হচ্ছে 2d, এদিকে হচ্ছে m মাইনাস হচ্ছে 3d। আপনারা যে বার চার্ট করছিলেন না, বার চার্ট থেকে ডিস্ট্রিবিউশনটা দেখলে দেখা যাবে কিরকম, মানে যে আমি বার চার্টে মানে মাথাগুলোকে অ্যাড করে করে আর কি এই একটা বেল কার্ভ ড্র করতেছি। এখন হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ নর্মাল ডিস্ট্রিবিউশন? নর্মাল ডিস্ট্রিবিউশনের সিগনিফিকেন্সটা হচ্ছে এই আপনার 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে মানে এতটুকুর মধ্যে 34% ডেটা সেট থাকবে। এরপর হচ্ছে আবার এই এতটুকুর মধ্যে আপনার হচ্ছে 13.5 হচ্ছে 5% ডেটা থাকবে। আবার এতটুকুর মধ্যে হচ্ছে আপনার 2.5% ডেটা থাকবে, ঠিক আছে? একই রকম ভাবে এইদিকেও আপনার এই এতটুকুর মধ্যে 34% ডেটা, ঠিক আছে? এতটুকুর মধ্যে হচ্ছে আপনার 13.5% ডেটা। এটা বলতে কি বোঝাচ্ছে? ধরেন আপনার এই মিনটা হচ্ছে, ফর ইনস্ট্যান্স আমি বললাম এই মিনটা হচ্ছে 58, এই মিনটা হচ্ছে 58, তাহলে মিন থেকে আমি যদি বলে দিই আপনাকে যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, আমি একটু লিখি এখানে, এই মিনটা হচ্ছে 58। ফর এক্সাম্পল একটা পোল্ট্রি ফার্মে হচ্ছে যে ডিমগুলার প্রোডাকশন হয়, সেই ডিমগুলার হচ্ছে এক একটা 58 গ্রাম করে, হ্যাঁ। এখন আপনাকে বলে দিলে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে কত বললাম 5, তাহলে দেখেন এই এটা নেক্সটটা কত হবে 63, 58 প্লাস 5 ইজ ইকুয়াল টু 63, 58 মাইনাস 5 ইজ ইকুয়াল টু হচ্ছে 53। এখন আপনি কনফিডেন্স সহকারে বলতে পারতেছেন কি এটা কত 68%, মানে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে হচ্ছে 68% ডেটা আছে। তাহলে আপনি আপনার বায়ারকে বলতে পারবেন যে আমার ফার্মে যে ডিমগুলা আছে এগুলা 68% ডিমই হচ্ছে 53 থেকে 63 কেজির মধ্যে। তাহলে বুঝতে পারছেন অ্যাপ্লিকেশনটা কি নরমাল ডিস্ট্রিবিউশনের। যখন আপনি জানেন যে আপনার পোল্ট্রি ফার্মের হচ্ছে ডিমগুলার অ্যাভারেজ ওয়েট হচ্ছে 58 কেজি এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সরি গ্রাম, কেজি হলে তো কঠিন অবস্থা, 58 গ্রাম এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 গ্রাম, তখন আপনি আপনার বায়ারকে কনফিডেন্স নিয়ে বলতে পারতেছেন যে আমার এই পোল্ট্রি ফার্মের যে ডিমগুলো আছে এগুলো হচ্ছে 68% ডিমই হচ্ছে আপনার 53 থেকে 63 গ্রামের মধ্যে। এখন ফারহান বলো তো তুমি তোমার বায়ারকে 95% কনফিডেন্স নিয়ে বলতে চাচ্ছ 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95% কনফিডেন্স ইন্টারভ্যাল। ফারহান বলো 95% কনফিডেন্স আমি তোমার বায়ার, ঠিক আছে, তুমি আমাকে কি বলতে পারবে কত গ্রাম থেকে কত গ্রামের মধ্যে? ফারহান আছো না? হ্যাঁ ভাই, বলো বলো। ভাই পারতেছি না। কেন ভাই পারতেছো এটা না? কি 83 থেকে 93 ভিতরে হইলে 95% হবে? 58 এর সাথে 5 থেকে 53 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 48। 48। আচ্ছা কেউ কি আছে এটা বুঝি নাই আমি কি বলতে চাচ্ছি? কেউ কি আছে যে আমি যে নরমাল ডিস্ট্রিবিউশনটাতে বুঝাইছি আপনারা বুঝেন নাই? আচ্ছা সবাই বুঝছেন, সবাই বুঝলে তো রেসপন্স করতে পারতে হবে। দেখেন মিডিয়ান বলতে কি বুঝাচ্ছে, ধরেন আমি যদি এখানে দেখাই এরকম একটা বার চার্ট দিয়ে দেখাই, এই পরিমাণ ডেটা হচ্ছে এখানে আছে, এটা আস্তে আস্তে কমতে 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 হচ্ছে এই অবস্থায় আসবে, তাই না? তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে 58 গ্রামই হচ্ছে ম্যাক্সিমাম, 58 গ্রামই হচ্ছে ম্যাক্সিমাম আমার ডিমের ওয়েট। এখন আমি একটা রেঞ্জ বলতে চাচ্ছি, আমি বললাম কি আমাকে স্ট্যাটিস্টিক্স বলে দিচ্ছে ইফ ইট ইজ এ নর্মাল ডিস্ট্রিবিউশন 68% ডেটাই 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে থাকবে। তাহলে 58 থেকে আমি যদি মানে 1 ইউনিট বিলো হচ্ছে মিন যাই তাহলে 53 পাই, 1 ইউনিট অ্যাবাভ যাই তাহলে 63 পাই, ঠিক আছে?
তাহলে 53 থেকে 63 এর মধ্যে হচ্ছে আমি 68% কনফিডেন্স, 68% ডেটা আছে, তাই না? কনফিডেন্স না অ্যাকচুয়ালি, এটাকে কনফিডেন্স ইন্টারভাল বলা ভুল, সেটা আবার অন্য জিনিস, ওই পর্যন্ত আমাদের দরকার নেই। হ্যাঁ, আমি হচ্ছে ভুলবশত মাঝখানে একবার কনফিডেন্স ইন্টারভাল বলছি। 68% ডেটা হচ্ছে এই রেঞ্জের মধ্যে আছে, তার মানে আমার ফার্মের যে ডিম তার মধ্যে 68% ডিমের ওয়েট হচ্ছে 53 গ্রাম থেকে 63 গ্রাম। আমি এখন বললাম 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95% ডেটা থাকে। এখন আপনি 2 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, সাফায়াত বলো তো কত হবে এটা, কত থেকে কতর মধ্যে হবে সাফায়াত? আচ্ছা 48 থেকে হচ্ছে 68 Great. 68 হুম 60, great. এরপর আমি বললাম যে 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে, 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে হচ্ছে আমার 99% ডেটা থাকে, 99% ডেটা। এখন মৃদু বলো তো, তাহলে তুমি আমাকে কিভাবে বলবা যে তুমি, আমি তোমার বায়ার, তুমি 99% কনফিডেন্স নিয়ে বলতেছো যে আমার ডিমগুলার ওয়েট এত থেকে এতর মধ্যে হবে, 99% হচ্ছে ডিমের ওয়েট হচ্ছে এত থেকে এতর মধ্যে হবে। আমি বারবার ভুলবশত কনফিডেন্স শব্দটা ইউজ করি, সেটা আরেকটু অ্যাডভান্স লেভেলের জিনিস, ওই পর্যন্ত যাওয়ার দরকার নাই। জাস্ট আমি বললাম কি 3 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে আমাদের 99% ডেটার ডিস্ট্রিবিউশন হবে। এখন মৃদু বলো যে কত থেকে কতর মধ্যে র্যাঙ্ক করবো আমার। মৃদু আসো না, আসো বলো। তুমি বুঝতে পারছো তো না? মৃদু কি কনসেপ্টটা বুঝছো? এটা আই গেস আরেকবার একটু বললে ভালো হতো। ভাই বলবো আমি, ফারহান বলো, আমি বলতেছি আবার সমস্যা, ফারহান বলো। 43 থেকে 73। 43 থেকে হচ্ছে 68 প্লাস 73। ফারহান বুঝে গেছো। ফারহান এখন তুমি বুঝাও তো কি বুঝছো তুমি? ভাই আপনি হচ্ছে বলছেন যে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশনে আমরা হচ্ছে এই কয় পার্সেন্ট আছে এইটা হচ্ছে ডিফাইন করতে পারি। তো হচ্ছে মোটামুটি 68% মানে ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আমরা চিন্তা করি মিন থেকে, তাহলে এই ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের পার্থক্যের মধ্যে আমাদের 68% ভ্যালুজ আমরা পাবো। সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে 95% ভ্যালু পাবো, আর 99% ভ্যালু পেয়ে যাবো যদি থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে চাই। তো হচ্ছে এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভ্যালু হচ্ছে আমাদের মিন থেকে এই পার্টিকুলার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটা, এইটার লোয়েস্ট মান, মানে হচ্ছে ওই মিন থেকে বিয়োগ দিয়ে আর হচ্ছে মিন থেকে প্লাস করলে যে মানটুকু পাবো এই রেঞ্জটা আর কি। তাহলে হচ্ছে আমরা ওই ফার্স্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের রেঞ্জটা করলে আমরা 68% পাচ্ছি, তারপর হচ্ছে 95% পাচ্ছি সেকেন্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর থার্ড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এই যে লাস্ট যেটা বললাম। ওকে, আচ্ছা মৃদু, আমি তোমাকে আবার একটু হেল্প করি। হ্যাঁ, ধরো তুমি তো বায়োকেমিস্ট মানুষ, তুমি চিন্তা করলা তুমি একটা গবেষণার জন্য একটা পোল্ট্রি ফার্ম দিবা। হ্যাঁ, তো এখন তুমি পোল্ট্রি ফার্ম দিতেছো, তোমার আসলে এত টাইম নেই বসে বসে সব কয়টা হচ্ছে ডিমের ওয়েট হিসাব করবা। ইউ নো দ্যাট ডিস্ট্রিবিউশন ইজ নর্মাল ডিস্ট্রিবিউশন। তোমার ডিমগুলা হচ্ছে, তোমার যে ধরো যাকে তুমি নিয়োগ দিচ্ছ আর কি, সে মোটামুটি স্মার্ট, ম্যাথমেটিক্স বুঝে। সে বললো যে আমার এখানে ম্যাম আপনার হচ্ছে যে গবেষণা ফার্ম, মানে পোল্ট্রি ফার্মের যে গবেষণা করতেছেন, এখানে মিন হচ্ছে, মানে আমাদের ডিমগুলার মিন ওয়েটের মিন হচ্ছে 58 গ্রাম, আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5 গ্রাম। এখন আমি তোমাকে বললাম যে তোমার এইখানকার ডিস্ট্রিবিউশনটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়, তাহলে তুমি তোমার যে এমপ্লয়ি তোমাকে এই দুইটা ডেটা দিল, এখান থেকে তুমি অনেক অনেক অনেকগুলো হচ্ছে ইনফরমেশন পাইছো। কিরকম? প্রথম ইনফরমেশনটা হচ্ছে, আমি তোমাকে বললাম 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে তোমার ফার্মের 68% হচ্ছে তোমার, মানে কি বলে, মুরগির ডিমের ওজন থাকবে আর কি। হ্যাঁ, তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি বলছে, 58 গ্রাম হচ্ছে তোমার অ্যাভারেজ, ঠিক আছে, মিন, তোমার মিন হচ্ছে 58 গ্রাম। তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন মানে কি, আবার হচ্ছে 63, লোয়ার মানে বিলো হচ্ছে 53। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন above mean হচ্ছে 63, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন below হচ্ছে 53। তাহলে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মধ্যে কতটুকু ডেটা আছে? 68% ডেটা আছে। 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বলতে আসলে একটা হচ্ছে above, একটা হচ্ছে below। above হচ্ছে তোমার কত পার্সেন্ট? 34%, below হচ্ছে 34%। এখন আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার এমপ্লয়ি তোমাকে বলে দিচ্ছে আমার ম্যাম আপনার মুরগিগুলার ডিমের আবার মিন হচ্ছে 58 গ্রাম,
তাহলে বিলো হচ্ছে 53, মানে 5 বিয়োগ দিছো তুমি মিন থেকে, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 5, তাহলে হচ্ছে 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বিলো মিন হচ্ছে 53, 1 স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যাবাভ মিন হচ্ছে 63। এখন এই যে তুমি যে জানো নর্মাল ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে কি বলে ডিস্ট্রিবিউশনটা, তুমি এখন তোমার হচ্ছে বসকে বলতে পারবা বা তোমার কো রিসার্চারদেরকে বলতে পারবা, আচ্ছা আমি একটা ডিসিশনে আসছি রিসার্চ থেকে, সেটা হচ্ছে কি আমাদের এই পোল্ট্রি ফার্মের 68% মুরগির ডিমের ওজন হচ্ছে 53 গ্রাম থেকে 63 গ্রাম। এখন তোমার রিসার্চার সাফায়েত, তোমার কো রিসার্চার, সে তোমাকে বলবো না মৃদু, আমার হচ্ছে আরো একটু বেশি জানা দরকার, কি আমার হচ্ছে 95% মুরগির ডিমের হচ্ছে মানে ওয়েটের রেঞ্জ জানা দরকার। তখন তুমি বললা সাফায়েত আমার হচ্ছে আমাদের এই পোল্ট্রি ফার্মের মুরগির ডিম গুলার ওজন হচ্ছে মানে 48 গ্রাম থেকে 68 গ্রামের মধ্যে হচ্ছে 95% মুরগির ডিমের ওজন। এবার সাফায়েত বললো না আমাদের আরো বেশি জানা দরকার। তখন তুমি বললা কি সাফায়েত তাইলে হচ্ছে তোমার আমাদের 43% থেকে 43 গ্রাম থেকে 73 গ্রামের মধ্যেই হচ্ছে আমাদের 99% মুরগির ডিমের ওজন। তাহলে তোমার এমপ্লয়ি তোমাকে খালি বলে দিল এটা মিন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এখান থেকে দেখো তুমি 68% বলতে পারলা, 95 বলতে পারলা এবং অলমোস্ট সব ডিমেরটাই বলতে পারলা। তার মানে তুমি বলতে পারলা কি এখানকার হচ্ছে এই 43, এটা যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে এই মুরগির ডিমগুলা 43 থেকে 73 এর গ্রামের মধ্যে, এর কম না যদি নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে থাকে। এরকম অনেকগুলো প্রবলেম হতে পারে। ধরো আমি বললাম যে একটা বাচ্চা গর্ভাবস্থায় যদি তোমার কতদিন থাকে, 10 মাস 10 দিন, দিন সংখ্যা আমি এখানে প্রবলেম করছিলাম আর কি, আমার এক্সাক্ট নাম্বারটা মনে পড়তেছে না। ধরো আমি তোমাকে বললাম যে একটা সুস্থ বাচ্চা গর্ভাবস্থায় হচ্ছে এতদিন থাকতে হয় যদি সুস্থ হইতে হয়, আর তোমার এই মানে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এতদিন, তাহলে এখান থেকে তুমি অনেকগুলো ডিসিশন নিতে পারবা, ঠিক আছে, যে এত রেঞ্জ থেকে এত রেঞ্জ হলে সুস্থ হওয়ার মানে প্রবাবিলিটি কেমন। তো মানে হচ্ছে কি আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশনের অ্যাপ্লিকেশন মানে সব ধরনের রিসার্চ ফিল্ডে আছে আর কি। হ্যাঁ, আরো অনেক এক্সপেরিমেন্ট চিন্তা করতে পারো, তোমার নিজে যদি এটা ভালো লেগে থাকে তাহলে একটু ইউটিউবে ঘাটাঘাটি করতে পারো নর্মাল ডিস্ট্রিবিউশন নিয়ে আর কি। তো এটাই আর কি, অধিকাংশ আমরা কনসেপ্ট কভার করে ফেলছি এবং অনেক ইন ডেপথ কনসেপ্টও কভার করা হয়েছে। কিন্তু এখন আপনারা বলেন আপনাদের কোনো কোয়েশ্চেন আছে কিনা এই পর্যন্ত? কেউ আছেন নর্মাল ডিস্ট্রিবিউশন বুঝেন না? এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট এবং এটা আপনি যদি মানে রিসার্চ ফিল্ডে থাকেন আর কি আপনার সারা জীবন কাজে লাগবে। কেউ না বুঝে থাকলে ভিডিওটা আবার দেখবেন। কারো কোনো কোয়েশ্চেন আছে? হ্যাঁ, আই হ্যাড আ কোশ্চেন যে এটা তো জাস্ট একটা মানে আপনি যে 34% বলছেন অথবা 13.5% বলছেন, এটা কি জাস্ট মানে ফর দ্য সেক অফ দ্য ম্যাথ অর ইজ ইট রিয়েল? Is it, if it is a normal distribution, it's real. যদি এটা নর্মাল ডিস্ট্রিবিউশন, আপনি যদি আগে জানতে হবে আপনার এই ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন কিনা, ঠিক আছে। আপনি দেখবেন অনেকগুলো এক্সপেরিমেন্টের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন, আগে আমাকে জেনে নিতে হবে আমার ডেটা সেটটা কি নর্মালি ডিস্ট্রিবিউটেড কিনা। ওকে, তাহলে মানে এইটা হলো বেসিক্যালি অ্যাপ্লাইজ টু অল দ্য সেক্টরস, তাই না? 34 অথবা 13.5% নর্মাল ডিস্ট্রিবিউশন হবে। হ্যাঁ, যদি ডিস্ট্রিবিউশনটা ডেটা সেটের ডিস্ট্রিবিউশনটা নর্মাল ডিস্ট্রিবিউশন হয় এটা অলওয়েজ ট্রু। তো এটা হচ্ছে মানে বিউটি অফ স্ট্যাটিস্টিক্স আর কি। হ্যাঁ, আচ্ছা এখন হচ্ছে আরেকটা কনসেপ্ট আছে, সর্বশেষ কনসেপ্ট, কিন্তু আমি দেখাবো কিনা ভাবতেছি, নাকি আপনাদের সাথে একটু ডিসকাস করবো সেটা নিয়ে চিন্তা। আর একটা ইম্পর্টেন্ট জিনিস আমি এখন বাদ দিয়ে দিছি না, সেটা হচ্ছে বক্স প্লট। আচ্ছা, বক্স প্লটটাও খুবই ইম্পর্টেন্ট জিনিস এবং এটা আপনাদের হচ্ছে অনেক জায়গায় কাজে দিবে আর কি। তো আমি একটু বোঝানোর চেষ্টা করি বক্স প্লটটা। আচ্ছা, আপনারা কেউ কি বক্স প্লট আগে পড়ে আসছেন বা আপনারা স্ট্যাটিস্টিক্স যখন পড়ছেন বক্স প্লট পড়ছেন বা বক্স প্লট পারেন এমন কেউ আছেন? বক্স প্লটের আগে মনে হয় কোয়ার্টাইলসটা লাগবে, কোয়ার্টাইলস বুঝলে বক্স প্লট বোঝাতে সুবিধা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে হচ্ছে আমি এটা ডেটা সেট দিয়ে দেখাচ্ছি। তো আসলে একটা ক্লাসের মধ্যে এত কিছু কভার করা ডিফিকাল্ট, তাও চেষ্টা করতেছি। আপনারা যেটা করবেন আর কি, যদি কনফিউশন হয় আবার হচ্ছে দেখবেন এবং হচ্ছে একটু সময় নিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, সো আমি হচ্ছে এটা ডেটা সেট দেখাচ্ছি। ডেটা সেট হচ্ছে 0 1 2 2
এরপর হচ্ছে 3 4 5, এরপর হচ্ছে 5 6 7 8 10 11 13 14. ওকে, সো ফার্স্ট অফ অল হচ্ছে আপনাকে যদি বলা হয় যে আমাদেরকে আগে একটা কোয়ার্টাইলস বুঝতে হবে আর কি। হ্যাঁ, আমরা হচ্ছে যেটা করতে পারবো আর কি, আমাদের কাজ যেটা, যখন আমাদেরকে বলা হচ্ছে এটা বক্স প্লট ড্র করো, তাহলে প্রথম কাজ হচ্ছে আমাদেরকে একটু কোয়ার্টাইলস বুঝতে হবে। এখন আমি প্রথমে কি করছি, আমি একটা মানে নিজে থেকেই পুরো এটাকে এলোমেলো না দেখে এটাকে রিঅ্যারেঞ্জ করছি। এর প্রথম কাজটা হচ্ছে আপনি এই ডেটা সেটটাকে রিঅ্যারেঞ্জ করবেন অ্যাসেন্ডিং অর্ডারে। প্রথম কাজটা হচ্ছে আপনি এটাকে হচ্ছে অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবেন প্রথমে। এরপর যেটা করবেন সেটা হচ্ছে যে পুরা মানে সকল ভ্যালুগুলার মিডিয়ান বের করবেন। সকল ভ্যালুগুলা যদি আপনি মিডিয়ান বের করেন তাহলে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে যে কয়টা ডেটা এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 2 4 6 8 10 12 14 15, এখানে টোটাল হচ্ছে 15টা ডেটা থাকে। তাহলে যদি হচ্ছে আমাদের অড থাকে তাহলে কি ছিল, মিডল মোস্ট ভ্যালু ছিল, তাই না? যখন হচ্ছে আমাদের অড থাকে তখন মিডল মোস্ট ভ্যালুটা, তাহলে মিডল মোস্ট ভ্যালু হচ্ছে 9। এটাকে আমি হচ্ছে 1 2 3 4 1 2 3 4। সো আমি প্রথমে যেটা করছি সেটা হচ্ছে যে এই মানে মিডিয়ানটা বের করে আমি হচ্ছে এটাকে দুইটা সেগ্রিগেশন করছি, দুইটা অংশে ভাগ করছি। এটাকে বলতেছি আমি Q2। প্রথম কাজটা কি, আমি অ্যাসেন্ডিং অর্ডারে সাজাবো। তারপরের কাজটা কি, তারপরের কাজটা হচ্ছে এটাকে আমি হচ্ছে মিডিয়ান বের করবো, ঠিক আছে? তো এই মিডিয়ান ভ্যালু থেকে আমি কি বের করছি, আপনার প্রথমে সেকেন্ড কোয়ার্টাইল যেটাকে বলা হচ্ছে, মিডিয়ান ভ্যালুটাকে বলতেছি সেকেন্ড কোয়ার্টাইল বা Q2। আচ্ছা, প্রথম কাজ অ্যাসেন্ডিং অর্ডারে সাজাইলাম, সেকেন্ড কাজ হচ্ছে এটা মিডিয়ান বের করলাম, মিডিয়ানটাকে আমি বলতেছি সেকেন্ড কোয়ার্টাইল বা Q2। এরপরের কাজটা কি, এরপরের কাজটা হচ্ছে এই যে দেখেন এতটুকু মতো ডেটা সেট, এটা থেকে আপনি হচ্ছে আবার Q1 বের করতে চান, তাই না? তো প্রথমে বের করছি হচ্ছে Q2। আচ্ছা, আমি এখানে একটু ভুল করছি, এটা 5 আসবে, তাই না? 5 + 5 / 2 = 5 আসবে। তাহলে আমি হচ্ছে এটাকে এখানে দিয়ে ফেলছি, এটা হবে অ্যাকচুয়ালি মিডিয়ানটা 5 আসে, তাহলে 5 আসতে হচ্ছে 1 3 5 5, আর একটা ডেটা হবে। বিজোড় সংখ্যা না, একটাই তো হবে। 5ই মাঝে হবে শুধু, মানে 15টা তো টোটাল, সো 5ই, আর কিছু না। আচ্ছা, তো এখানে আর একটা ডেটা দিই, তাহলে আমার বুঝতে একটু সুবিধা হবে। 15টা হয়েছে না, 16টা দিই, তাহলে এখন হচ্ছে 16টা। 16টা হচ্ছে, তাহলে হচ্ছে কি হবে, 5 + 5 এর হচ্ছে অ্যাভারেজ করলে হচ্ছে 5ই হবে। তাহলে আমরা Q2 হচ্ছে 5, আমি হচ্ছে এটাকে এখন সেগ্রিগেট করে নিই, এখানে হচ্ছে Q2। তাহলে আমি প্রথম কাজ কি করছি, প্রথমে মিডিয়া অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় মিডিয়ান বের করছি, মিডিয়ানকে বলতেছি সেকেন্ড কোয়ার্টাইল বা Q2। এ পর্যন্ত বুঝছি তো না? জিলানি, এবং এটা আমাদের অনেক মিডিয়ামটা কি সেকেন্ড কোয়ার্টাইল হবে? ওইটা তো হচ্ছে তুমি যে স্প্লিট করলে সেটটাকে স্প্লিট করলে হচ্ছে মিডিয়ানের পরে যে সেটটা আছে ওই সেটের মিডিয়ানটা সেকেন্ড কোয়ার্টাইল, আমি যতটুকু জানি। আবার বলেন তো ভাই একটু। তুমি যে হচ্ছে মিডিয়ান দিয়ে ফার্স্টে হচ্ছে টোটাল সেটটাকে স্প্লিট করলাম না, দুইটা পার্টে সাবসেট তৈরি করলাম। সাবসেটের হচ্ছে মিডিয়ানের পরে যে সাবসেটটা আছে ওইটার মিডিয়ানটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল। ইউজুয়াল ডেফিনেশনটা হচ্ছে এরকম যে হোয়াট ইজ অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়ার্টাইল। সেকেন্ড কোয়ার্টাইলটা বলতে আমি যেটুকু বুঝি যে মানে অল ভ্যালুস এর মিডিয়ানটাকে আমরা অ্যাকচুয়ালি সেকেন্ড কোয়ার্টাইল বলি, আমি যেটা Q2 বলতেছি আর কি। মানে টার্মিনোলজিটা যেভাবে বলি যে মানে সেকেন্ড কোয়ার্টাইলটা কি বা Q2টা কি, Q2টা অ্যাকচুয়ালি হচ্ছে মানে আমি যে নাম্বারটা বললাম 5, যে মিডিয়ানটা, এটাকে ইন্ডিকেট করে আর কি। আচ্ছা, আমি যদি এরপরে কোনো মানে ক্লারিফিকেশন
কোয়ার্টাইলটা হচ্ছে বা হচ্ছে এটা হচ্ছে মানে সকল ভ্যালুর মিডিয়ানটাই সেকেন্ড কোয়ার্টাইল। এরপরে যেটা করতে হবে যে এই লেসার নাম্বার যেগুলা এটা হচ্ছে আপনার আমাকে মিডিয়ান বের করতে হবে, এটাকে আমি বলতেছি ফার্স্ট কোয়ার্টাইল বা Q1। আবার এটার যে মিডিয়ান বের করব সেটা হচ্ছে আমার থার্ড কোয়ার্টাইল বা হচ্ছে Q3। আর এটা হচ্ছে লিস্ট ভ্যালু আর এটা হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু, যেটাকে আমি L দিয়ে ডিনোট করতেছি, এটাকে আমি হচ্ছে G দিয়ে ডিনোট করতেছি। আমি আবার একটু রিক্যাপিচুলেট করি আমি যেটা করছি। আমি এখানে সেট অফ নাম্বারস দেখাইছি, দেখায় প্রথমে আমি এটাকে অ্যাসেন্ডিং অর্ডারে সাজায় সেটা মিডিয়ান বের করছি। মিডিয়ান বের করে বললাম এই মিডিয়ানের ভ্যালুটাকেই আমি বলতেছি হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল। সোজা কথায় দ্য মিডিয়ান অফ অল ভ্যালুস ইজ দ্য সেকেন্ড কোয়ার্টাইল, এটা হচ্ছে Q2। এরপর বললাম যে এই লেসার ভ্যালুগুলা মানে হচ্ছে মিডিয়ানের আগের এই ভ্যালুগুলা, এইটা আমি হচ্ছে এই লেসার নাম্বারগুলো হচ্ছে মিডিয়ানকে বলতেছি আমরা ফার্স্ট কোয়ার্টাইল বা Q1। আর যে গ্রেটার নাম্বারস গুলা মিডিয়ানকে বলতেছি আমি থার্ড কোয়ার্টাইল বা Q3। আমি একটু একে দেখানোর চেষ্টা করি। আমি হচ্ছে বক্স প্লটে এটাকে কিভাবে নিয়ে যাব আর কি। তো এটা হচ্ছে লিস্ট ভ্যালুটা এলটা এল, আর এরপর হচ্ছে এখান থেকে যদি আমি হচ্ছে বক্সটা স্টার্ট করি, এইটাকে বলছি হচ্ছে মিডিয়ান। এই যে মিডিয়ানটা এটা হচ্ছে সেকেন্ড কোয়ার্টাইল বা এটাকে আমি সংক্ষেপে বলি হচ্ছে Q2। এরপর হচ্ছে এই যে এটাকে বলতেছি আমি থার্ড কোয়ার্টাইল বা Q3, থার্ড কোয়ার্টাইল বা হচ্ছে Q3। এরপর এই পর্যন্ত এটাকে বলতেছি আমি হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু বা G। হ্যাঁ, লিখে দিই একটু গ্রেটেস্ট ভ্যালু বা G। এখন তাহলে আমি এই নাম্বারগুলোর ক্ষেত্রে হচ্ছে আমি একটা একটা করে বের করি। প্রথমে বলছি কি Q2 বের করতে হবে। Q2 হচ্ছে 5 এবং 5 এর অ্যাভারেজ, যেহেতু এটা 16টা নাম্বার ইভেন নাম্বার, তাহলে এটা Q2 হবে আমার কত আসবে 5 + 5 / 2 5 আসবে। এরপর হচ্ছে আমাকে বের করতে হবে হচ্ছে Q1 কত হবে এখানে কয়টা 2 4 6 8 10, তার মানে হচ্ছে 2 এবং 3 এর অ্যাভারেজ, তার মানে হচ্ছে এটা হবে Q1 2 + 3 মানে 5/2 মানে হচ্ছে 2.5। Q1 হচ্ছে 2.5। এরপর হচ্ছে Q3 হচ্ছে 2 4 6 আচ্ছা 8 এবং হচ্ছে 10 এর অ্যাভারেজ, 8 এবং 10 করলে কত হচ্ছে 18/2 মানে হচ্ছে 9, মানে হচ্ছে 8 + 10 9, তার মানে Q3 পাইলাম হচ্ছে 9। না আমাদের এইটার ক্ষেত্রে Q2 হচ্ছে 5, এরপর Q1 এটা হচ্ছে Q1 হচ্ছে আমাদের 2.5। এরপর থার্ড কোয়ার্টাইল পাইছি হচ্ছে Q3 হচ্ছে পাইছি 9, আর গ্রেটেস্ট ভ্যালু পাইছি কত 14, লিস্ট ভ্যালু পাইছি হচ্ছে 0। ঠিক আছে, তাহলে আমি হচ্ছে এখন এই বক্স প্লটটা ড্র করতে পারি আর কি। আমি যখন হচ্ছে আঁকবো তখন জাস্ট এতটুকু ডেটা দিয়ে হচ্ছে আমি হচ্ছে এটা হচ্ছে ড্র করতে পারি। এখন এটা একটু অ্যাডভান্স লেভেলের ইন্টারপ্রিটেশন আছে, এতটুকু মতো আমার যাওয়ার দরকার নেই। আমি হচ্ছে আপনাদেরকে যতটুকু বোঝানোর চেষ্টা করছি এটা বক্স প্লট কিভাবে ড্র করা হয়। এন্ড হচ্ছে বক্স প্লট অ্যাকচুয়ালি আমাকে কি করতেছে যে তিনটা নাম্বার, এটা হচ্ছে Q1 Q2 Q3, এটা ইউজ করে হচ্ছে আমি একটা এই ডেটা সেট সম্পর্কে একটা বলে ভালো আন্ডারস্ট্যান্ডিং করছি। বা এটাকে আমি একটু পার্সেন্টাইলসে যদি নিয়ে যাই তখন আর একটু ভালো বোঝা যাবে যে আমার এটার অ্যাপ্লিকেশনটা কোন জায়গায়। হ্যাঁ, আপনারা কি পার্সেন্টাইল বুঝেন? পার্সেন্টাইল বুঝেন এখানে কেউ? জিআরই স্কোর যখন বলা হয় বলে না যে মানে আপনি যদি 168 এর মধ্যে 170 তে 169 পান তাহলে এটা হচ্ছে এত পার্সেন্টাইল, তার মানে হচ্ছে আপনি এতজনের থেকে আগায় আছেন। আচ্ছা আমি আর একটু সহজ করে বোঝানোর চেষ্টা করব। আচ্ছা পার্সেন্টাইল হচ্ছে আপনাদেরকে যদি আমি বলি এখানে তো এই জিরোটা হচ্ছে 0th পার্সেন্টাইল। ঠিক আছে,
এই ফার্স্ট কোয়ার্টাইল যেটা, যে মানে এতটুকু পর্যন্তের মধ্যে, এটা হচ্ছে 25th পার্সেন্টাইল, মানে Q1 টা হচ্ছে 25th পার্সেন্টাইল। তাহলে 2.5 এই ডেটা সেটে 25% নাম্বারের উপরে আছে। 2.5 টা এই ডেটা সেটের 25% হচ্ছে ডেটার উপরে আছে, ঠিক আছে? মানে ডেটা মানে 25% ডেটা থেকে বড় আর কি অ্যাকচুয়ালি, ঠিক আছে? এরপরে হচ্ছে আপনার মিডিয়ান যেটা আমরা পাইছি, এটা হচ্ছে 50 হচ্ছে পার্সেন্টাইল, ঠিক আছে? তাহলে এটা দ্বারা কি বোঝাচ্ছে, আমরা কত পাইছিলাম? Q2 5 পাইছিলাম। তাহলে 5 হচ্ছে এই ডেটা সেটের আপনার আপনার 50% ডেটার উপরে আছে, ঠিক আছে? এরপর হচ্ছে থার্ড কোয়ার্টাইল, আপনার কত, এটা পাইছিলাম হচ্ছে 9, এটা হচ্ছে 75th পার্সেন্টাইল। মানে কি আপনার এটা Q3 75th পার্সেন্টাইল মানে কি এই ডেটা সেটের 75% ডেটা চাইতে হচ্ছে এই 9 নাম্বারটা উপরে আছে, ঠিক আছে? এরপর হচ্ছে আপনার ম্যাক্সিমাম হচ্ছে 99 পার্সেন্টাইল। হ্যাঁ, আচ্ছা, তাহলে দেখেন আপনাকে যদি এই 3 নাম্বার বলে দেই যে Q1, Q2 এবং Q3, এখান থেকে আপনি কতগুলো ইম্পর্টেন্ট কনক্লুশন ড্র করতে পারবেন। আপনি জাস্ট হচ্ছে একটা ডিস্ট্রিবিউশনের Q1 মানে ফার্স্ট কোয়ার্টাইল, সেকেন্ড কোয়ার্টাইল এবং থার্ড কোয়ার্টাইল জানেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে ফার্স্ট কোয়ার্টাইলের হচ্ছে এই সংখ্যাটা হচ্ছে এই ডেটা সেটে 25% ডেটার উপরে আছে। সেকেন্ড নাম্বারটা হচ্ছে আপনার 50% ডেটার উপরে আছে। থার্ডটা হচ্ছে আপনার 75% ডেটার উপরে আছে, ঠিক আছে? এখন যদি আপনাকে কোনো সময় পার্সেন্টাইলটা বের করতে হয়, পার্সেন্টাইলটা কিভাবে বের করা যায়? আপনার কেউ আছেন যে বুঝেন নাই বক্স প্লট? না বুঝে থাকলে হাত তুলেন, আমি আর একবার একটু রিক্যাপিচুলেট করবো। হ্যাঁ, একটু রিক্যাপিচুলেট করেন, বুঝতেছি আচ্ছা, না। তাহলে একটু মনোযোগ দিয়ে শুনেন। এই যে এখানে একটা নাম্বারস অফ হচ্ছে নাম্বারস দেয়া আছে, এ সেট অফ নাম্বারস, 0 1 2 3 4 5। এখন আমি আপনাকে বললাম যে একটা উপায় আছে যেটার মাধ্যমে আপনি এই ডেটা সেট সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবেন। মানে হচ্ছে আমরা রিসার্চের ক্ষেত্রে হচ্ছে প্রচুর বক্স প্লট ইউজ করি। হ্যাঁ, তো বক্স প্লটটা আসলে কি করে? বক্স প্লটটা অ্যাকচুয়ালি এই যে দেখেন, এটাকে হচ্ছে ডিভাইড করতেছে তিনটা, অন্য পরিভাষায় বলা যায় যে আমি তিনটা স্পেসিফিক নাম্বারস দিয়ে অনেকগুলা হচ্ছে ইন্টারপ্রিটেশন জেনারেট করার স্কোপ রাখতেছি আমার অডিয়েন্সের জন্য বা রিডার্স এর জন্য। প্রথমে কি বলছি আপনাকে? প্রথমে আপনাকে বললাম যে এই ডেটা সেটের মিডিয়ান বের করেন, এই ডেটা সেটের মিডিয়ান বের করেন। মিডিয়ানকে আমি কি বলছি বলেন তো? মিডিয়ানকে কি বলছি? ভ্যালু মিডিয়ানকে বলছি আমরা Q2, সেকেন্ড কোয়ার্টার। সেকেন্ড কোয়ার্টাইল। এরপর মিডিয়ানের যে লেসার ভ্যালু, মিডিয়ানের যে নিচে যেগুলো আছে, ঠিক আছে, সেগুলার মিডিয়ানকে বলছি আমি Q1। এটাকে কি বলছি? ফার্স্ট কোয়ার্টাইল। বুঝতে পারছেন? ফার্স্ট কোয়ার্টাইল। হ্যাঁ, এরপরে হচ্ছে এই মিডিয়ানের উপরে যে সংখ্যাগুলো আছে সেগুলার মিডিয়ানকে বলতেছি আমরা থার্ড কোয়ার্টাইল। বুঝতে পারছেন? এ পর্যন্ত বুঝছেন? আচ্ছা, তাহলে আমি হচ্ছে আরেকটা জিনিস কি, রেঞ্জ। রেঞ্জটা কি? গ্রেটেস্ট ভ্যালু মাইনাস লিস্ট ভ্যালু, গ্রেটেস্ট ভ্যালু মাইনাস লিস্ট ভ্যালু, বা হচ্ছে লিস্ট ভ্যালু এবং গ্রেটেস্ট ভ্যালুটা আমার দরকার। এটা এখানে আমি লিস্ট ভ্যালুটা দিলাম, এখানে আমার গ্রেটেস্ট ভ্যালুটা। এখন দেখেন যে নাম্বারগুলো আমি পাইলাম, নাম্বারগুলো আমি এখন বসাবো। প্রথমে কাকে বসাইছি? প্রথমে বসাইছি হচ্ছে আমার মিডিয়ানকে, পুরো নাম্বার সেটের মিডিয়ানকে, এই যে একটা বিন্দু। এরপর বসাইলাম Q1 কে, ফার্স্ট কোয়ার্টাইল। মানে কি, মিডিয়ানের চাইতে ছোট যে সংখ্যাগুলা তাদের মিডিয়ানকে বসাইছি এইখানে, মিডিয়ানের চাইতে বড় যে সংখ্যাগুলা তাদের মিডিয়ানকে বসাইছি এখানে। এটাকে বললাম হচ্ছে Q2, এটাকে বললাম Q1, এটাকে বললাম Q3। এ পর্যন্ত বুঝছেন না? জি। হ্যাঁ, এখন আমি হচ্ছে বললাম যে আপনি যে বিভিন্ন ধরনের ছোটবেলা থেকে চার্ট শিখে আসছেন, বার গ্রাফ, এরপর হচ্ছে পাই চার্ট, এরপর হচ্ছে হিস্টোগ্রাম। এখন আপনাকে আমি আরেকটা ধরনের হচ্ছে গ্রাফ আঁকা শিখাইতেছি। সেটা কি? সেটা হচ্ছে বক্স প্লট। বক্স প্লটটাকে আপনি কি করবেন? প্রথমে লিস্ট, আমি আবার হচ্ছে একটা দেখেন, এখন একটা ডেটা, পুরো ডেটা সেট আপনার জানা নাই, এই মনে করেন এই পুরোটা আপনার জানা নাই, আপনি এটা ভুলে গেছেন, এটা আপনার জানা নাই। আপনার কাছে কি কি জানা আছে? আপনার কাছে খালি জানা আছে এই ডেটা সেটের
Q2 হচ্ছে আপনার Q2 সমান হচ্ছে 5, ও আগে হচ্ছে লিস্ট ভ্যালু হচ্ছে 0, এরপর হচ্ছে Q2 হচ্ছে 5, Q1 হচ্ছে 2.5, এরপর Q3 হচ্ছে আপনার 9, আর গ্রেটেস্ট ভ্যালু G ইজ ইকুয়াল টু হচ্ছে 40। আপনার কাছে এতটুকু ডেটা সেট দেয়া আছে, আপনি একজন রিসার্চার, এখন আপনাকে আপনার প্রফেসর বললো যে তুমি হচ্ছে এই ডেটা সেটটাকে হচ্ছে ভিজুয়ালাইজ করো। আপনার কাছে এরকম মেশিন নাই, আপনি প্রোগ্রামিং ও পারেন না, কোড লিখে যে করে দিবেন কিংবা একটা স্ট্যাটিস্টিক্যাল সফটওয়্যার ইউজ করবেন সেই সুযোগ আপনার কাছে নাই। আপনাকে বললো এটা তুমি হাতে আগে আঁকো। আপনি কি করবেন? আপনি তাকে বক্স প্লট এঁকে দিবেন যে দেখেন এরকম করে আমি হচ্ছে প্রথমে কি করতেছি, প্রথম হচ্ছে আমার মিনটা, এটা হচ্ছে আমার Q2, সরি প্রথম হচ্ছে আমার টোটাল নাম্বার ডেটা সেট হচ্ছে মিডিয়ানটা, তারপর আপনি হচ্ছে এটা হচ্ছে Q1, এটা হচ্ছে Q3, এটা হচ্ছে লিস্ট ভ্যালু, এটা হচ্ছে গ্রেটেস্ট ভ্যালু। এখন আপনি এতটুকু ডেটা দিতে আপনার প্রফেসরের অনেকগুলো উপকার হইলো। সে এই পুরো ডেটা সেট জানে না, কিন্তু সে এখন অনেকগুলা জিনিসপত্র বলতে পারবে। আপনি এখানে লিখছেন কত, আপনার গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করতেছে এই সংখ্যাটা হচ্ছে আপনার 2.5, এই সংখ্যাটা হচ্ছে 5, এই সংখ্যাটা হচ্ছে আপনার 9, এটা হচ্ছে 0, এটা হচ্ছে আপনার কত ছিল 40। তাহলে আপনার প্রফেসর এখন বলতে পারবে যে এই ডিস্ট্রিবিউশনের 25% ডেটা হচ্ছে 2.5 এর চাইতে ছোট, 25% ডেটা হচ্ছে 2.5 এর চাইতে ছোট। আপনার প্রফেসর কনফিডেন্স নিয়ে বলতে পারবে যে এই ডিস্ট্রিবিউশনের এই ডেটা সেটের 50% ডেটা হচ্ছে 5 এর চাইতে ছোট, যেটাকে আপনি বলতেছেন 50%। এরপর হচ্ছে আপনার প্রফেসর হচ্ছে 75% বলবে যে এই ডিস্ট্রিবিউশনে 75% ডেটা হচ্ছে 9 এর চাইতে ছোট। অন্য পরিভাষায় হচ্ছে আপনার যে 24% ডেটা হচ্ছে আপনার 9 এর চাইতে বড়। ঠিক আছে, বুঝতে পারছেন? জি জি ভাই বুঝতে পারছি। তাহলে দেখেন এই বক্স প্লটটা কিন্তু খুবই ইফেক্টিভ একটা জিনিস, মানে ফর রিসার্চ গবেষণার জন্য বক্স প্লটটা খুবই ইউজফুল। আপনি যদি হচ্ছে রিসার্চ পেপার পড়েন, আমি অন্য খুব বেশি ডিসিপ্লিন সম্পর্কে জানি না, ইকোনমিক্স, এরপর হচ্ছে আপনি এনভায়রনমেন্টাল সায়েন্স বলেন, পাবলিক হেলথে হচ্ছে প্রচুর বক্স প্লট ইউজ করা হয়। তো এখন থেকে যখন একটা রিসার্চ পেপার দেখবেন, যদি একটা বক্স প্লট দেখেন, তখন বক্স প্লটটা ইন্টারপ্রিট করার চেষ্টা করবেন। বুঝতে পারছেন? জি তো আমাদের স্ট্যাটিস্টিক্স শেষ, এখন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। ডেটা ইন্টারপ্রিটেশন আমি আসলে খুব একটা দেখাবো না, আমি যে জিনিসপত্রগুলো বললাম এই জিনিসপত্রগুলোর অ্যাপ্লিকেশনই বেশিরভাগই আপনারা হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন কোশ্চেনে দেখতে পারবেন আর কি। ডেটা ইন্টারপ্রিটেশনে দেখুন আপনার কিছু কিছু ক্ষেত্রে পার্সেন্টেজ হিসাব করতে হচ্ছে, যে ওল্ড মাইনাস নিউ ডিভাইডেড বাই হচ্ছে আপনার ওল্ড, বা হচ্ছে নিউ মাইনাস ওল্ড ডিভাইডেড বাই হচ্ছে ওল্ড, এই সব জায়গা থেকে পার্সেন্টেজ ইনক্রিজ পার্সেন্টেজ ডিক্রিজ করতে হচ্ছে। বা আমরা আগে যে কনসেপ্ট গুলা পড়ে আসছি সেই কনসেপ্ট গুলারই অ্যাপ্লিকেশন হচ্ছে ডেটা ইন্টারপ্রিটেশন। এখানে আমার আলাদা করে কোনো থিওরি দেওয়ার কিছু নাই, কিন্তু হয়তো আমি ধরে ধরে অঙ্কগুলা সলভ করে দিতে পারতাম, কিন্তু গত বছরের ভিডিওটার মধ্যে হচ্ছে 5 পাউন্ডের অঙ্কগুলা সলভ করে দেওয়া, সেই জন্য আমার আর ধরে ধরে অঙ্কগুলা সলভ করার দরকার নেই। এখন আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। ভাই নিলয় বলো। আমাকে ইউনিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা আবার একটু বুঝাই দেন। আচ্ছা, আমি বললাম যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মানটাকেই বলা হয় ইউনিট অফ স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরো ওই যে মৃদুর যে মুরগির ফার্ম, ওইখানকার মুরগির ফার্মের একটা মুরগির ডিমের মানে অ্যাভারেজ ওজন হচ্ছে 58 গ্রাম। তো মৃদুর এমপ্লয় কি বলছিল যে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 5, কত জানি ছিল 5 ছিল, হ্যাঁ। তখন হচ্ছে এই 5টাকেই আমি বলছি 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, 5টাই হচ্ছে 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তার মানে কোন একটা ডেটা সেটের স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে বলা হয় 1 ইউনিট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অফ দ্যাট ডেটা সেট। বুঝতে পারছো? জি ভাই বুঝতে পারছি। আচ্ছা মৃদু, তুমি বুঝতে পারছো বক্স প্লট? হ্যাঁ হ্যাঁ বুঝছি। ভালো, তুমি রিসার্চের মানুষ, কাজে দিবে। সাফায়ের? হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আর কি আমাদের মোটামুটি বেশিরভাগ থিওরি শেষ। ওয়ার্ড প্রবলেম একটা ব্রডার ক্যাটাগরি, আমি কালকে যেসব কনসেপ্ট গুলো আছে ওয়ার্ড প্রবলেম সাথে রিলেটেড, যেমন রেট, স্পিড, এরপর হচ্ছে কিভাবে আপনার অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে কনভার্ট করতে হয়, এগুলা দেখাইলেই আর কি মোটামুটি আমাদের
মোটামুটি না আর কি ভালোভাবে আর কি আমাদের 5 পাউন্ডের যে টপিক গুলো আছে সবই কভার করা হয়েছে। ইনিশিয়ালি আমার প্ল্যান ছিল আমরা জাস্ট হচ্ছে ম্যাগুর যেভাবে সেগ্রিগেট করছে আর কি টপিক গুলো ওইভাবে দেখানো, কিন্তু আমি আসলে আরো বেশি আলাদা করে 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 হচ্ছে দেখাইছি, যেমন আলাদা করে কোঅর্ডিনেট জিওমেট্রি দেখানো কিংবা প্রথম দিকে চ্যাপ্টার গুলো আরো আলাদা করে দেখাইছি। কিন্তু আপনারা যদি সাথে সাথে অঙ্কগুলা করতেন বেশি উপকৃত হতেন আর কি। এখন যেটা করা যেতে পারে, এই যে 1 মাসের ছুটি পাচ্ছেন, একাডেমিক ক্লাস থাকবে না আর কি, অনলাইন ক্লাস, এই 1 মাসে আপনারা সবাই 5 পাউন্ডটা করতে পারেন আর কি। 5 পাউন্ডটা করলে আমরা পরবর্তী সময়ে দরকার হলে আপনারা যদি জানান 25-30 জন, তাহলে আমরা প্রবলেম সলভ করতে পারি। আর যারা হচ্ছে ওই নেক্সট কোর্সটাতে এনরোল করবেন তারা তো করলেনই, তবে মানে নেক্সট কোর্সটা হচ্ছে আপনার যদি মনে হয় যে আপনি নিজে করতে পারতেছেন না বা আপনি সিস্টেমের মধ্যে থাকলে আপনি হচ্ছে বিগ বুকটা যদি কেউ ধরে ধরে সলভ করে দিত খুব ভালো হতো আপনার জন্য আর কি। যদি আপনার মনে হয় না যে আমি নিজে নিজেই হচ্ছে করতে পারতেছি, আপনি নিজেই আগাইতে পারবেন আর কি, গ্রুপ তো আছেই। আর আমি যেটা বললাম 1 মাস পরে আমরা হচ্ছে আবার বসতে পারি। আপনার যদি যদি দেখা যায় 20 জনের উপরে আপনারা পুরো 5 পাউন্ড শেষ করছেন, আমি হচ্ছে এরকম কয়েকটা আমাদের সেশন থাকতে পারে যেখানে আমরা ডিসকাস করবো যে 5 পাউন্ডে কার কি সমস্যা হইল। এখন আপনারা হচ্ছে কোনো পরামর্শ আমার জন্য কোনো ফিডব্যাক থাকলে, কোনো রিফ্লেকশন থাকলে বলতে পারেন, যেহেতু আর একটা ক্লাস আছে, হয়তো আরো একটা ক্লাস নিতে পারি, কিন্তু না, চেষ্টা করবো কালকের মধ্যে শেষ করে ফেলার জন্য। ভাই ম্যাগুসের যে ভিডিওগুলোর কথা বললেন ওগুলা কি ইউটিউবে আছে? ইউটিউবে নাই তো, আমরা তো আপনাকে ড্রাইভ লিঙ্ক প্রতিদিন মেসেঞ্জার গ্রুপে দিই, আপনাদেরকে সব কিছু দিয়ে দেওয়া হয়, তাও আপনারা দেখি খেয়াল করেন না। আপনি মেসেঞ্জার গ্রুপটাতে আসেন না? যিনি কোশ্চেন করলেন মেসেঞ্জার গ্রুপে আসেন কিনা? জি, তাহলে তো আমি কালকেই তো আপনার মেসেঞ্জার গ্রুপে ম্যাগুসের ভিডিও ড্রাইভ লিঙ্ক দিলাম। আচ্ছা প্রতীক ভাই, আপনার কোনো মানে গত বছরের জিআর এর ওই ইউটিউব থেকে দেখে দেখে ওগুলা দেখতেছিলাম, তো ওখানে ম্যাগুসের ওগুলা পাইনি, এই জন্য আর কি। ম্যাগুসের ভিডিওগুলো ড্রাইভে আছে, ইউটিউবে আপলোড করেন। আপনি মেসেঞ্জার গ্রুপে খেয়াল করবেন, আমি গতদিনে হচ্ছে ড্রাইভ লিঙ্কটা দিচ্ছি, ওইখানে গেলেই সব ভিডিও আছে। প্রতীক ভাই, আপনার কোনো রিফ্লেকশন, কোনো পরামর্শ, আমরা আর কোনো সার্ভিস দিতে পারি কিনা এই কোর্স থেকে? ম্যাথের জন্য ঠিক আছে, ম্যাথে তো আর মোটামুটি সবগুলো কভার করছে। আপনারা যদি একটু কষ্ট করে আর কি টাইম ম্যানেজ করে, যেমন স্ট্যাটিস্টিক্সটা আপনি দেখলেন, যদি অঙ্কগুলো সলভ করেন না, এটা খুবই ইফেক্টিভ হবে, পরবর্তীতে মনে থাকবে না। এই যে আমি নিজেই হচ্ছে আগে কনফিউজ হয়ে যেতাম বক্স প্লট যখন হচ্ছে ড্র করতাম বা করতাম, অ্যানালাইসিস করতাম, তো দেখা যাবে আপনি কয়েকটা প্রবলেম সলভ করলে এই কনফিউশনটা অ্যারাইজ করবে না আর কি। ইভেন অ্যাবাউট হচ্ছে নর্মাল ডিস্ট্রিবিউশন, মানে প্র্যাকটিস না করলে আসলে এটা ব্রেন লং টার্ম মেমোরিতে যায় না। এই মৃদু কি অবস্থা, সুস্থ হইছো? হ্যাঁ, এখন ভালো আলহামদুলিল্লাহ। পড়ালেখা শুরু করছো? পড়ালেখা হচ্ছে মানে লাস্ট 2 ক্লাসের ম্যাথ আর কি আমি করতে পারিনি এখনো। আমাদের হচ্ছে আবার অ্যাসাইনমেন্ট দিয়ে দিছে ডিপার্টমেন্টে, ওইটা কালকে শেষ করে তারপর আবার ম্যাথ শুরু করব। আচ্ছা, তো আমার জায়গা থেকে সবার জন্য আর কি একটা পরামর্শ হতে পারে যে আমরা 23 দিন ছুটি পাইছি, যদিও প্রতীক ভাইয়ের অফিস আছে। ভাইয়া কালকে ক্লাসটা কালকে না করা যায় না? কালকে না নিয়ে আমি আসলে ঢাকার বাইরে যাব আর কি, তো ঢাকার বাইরে গেলে আমি তো আবার একটু কি বলে সেট আপ দরকার হয় আপনাদের ক্লাস নেওয়ার জন্য, একটু ডিফিকাল্টিস ফেস করতে হয়। কালকে না নিয়ে কি পরশু নেওয়া যায় নাকি? পরশু কি শুক্রবার? কালকে বৃহস্পতিবার, পরশু দিন না তাও ভাইয়া, নেওয়া যায়। হ্যাঁ পরশু হচ্ছে শুক্রবার। তো শুক্রবার দিন নেওয়া যায়। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সিদ্ধান্ত নিয়ে জানাবো। গ্রুপে খেয়াল করে নাকি আপনারা যে মানে ক্লাসের ডিসিশন? আচ্ছা, আর কারো কোনো পরামর্শ, আমার জন্য কোনো পরামর্শ থাকলে বলতে পারেন আর কি, অথবা ওই যে মেসেঞ্জার আপনাদের হয়তো ওরা ইভ্যালুয়েশন ফর্মটা দিবে, এটা ফিল আপ করে। ঠিক আছে, তাহলে শেষ করি। আর কারো কোনো কিছু বলার আছে, কোনো কোয়েশ্চেন আছে? নাই? ঠিক আছে, তাহলে ভালো থাকেন। কালকে ক্লাস না হলে পরশুদিন হবে, পরশুদিন লাস্ট ক্লাস আসবে। হ্যাঁ, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।